ঠিক আছে ভাই, নেন। এই যে থিম আমরা ইনস্টল দিলাম। এটা অ্যাক্টিভেট করবো ভাই, হ্যাঁ। অ্যাক্টিভেট হয়ে গেছে, এবার ড্যাশবোর্ডে যাব। অ্যাড নিউ পোস্টে যাবো ভাই, হ্যাঁ। ভাই একটু কিছু বললেন, বুঝতে পারছি না তো। ভাই বললাম তো ভাই যে পোস্টে যাব, আমরা পোস্ট দেখবো, হ্যাঁ। এই ওয়েবসাইটের সাথে মিলিয়ে আমরা তৈরি করার চেষ্টা করবো, এই ওয়েবসাইটের সাথে মিলিয়ে আমরা পোস্ট করার চেষ্টা করবো। হয়তো ভাই মিলবে না, তারপরে আমরা সিম্পল একটা পোস্ট করে দেখি। এই থিমটা তো দেখছি অত ভালো না, তারপর সিম্পল আমরা পোস্ট করে দেখি। ভাই খেলার পোস্ট করতে বললো, খেলার পোস্ট দেখবো আমরা কার কার খেলা আছে। মিলওয়াকি আর মিয়ামির খেলা আছে, আমরা এটা এখন পোস্ট করার চেষ্টা করবো এরকম করে। এখান থেকে ভাই আমরা অনেক রকমের ডিজাইন করতে পারবো, আপনারা পাশে দেখতে পাচ্ছেন হয়তো বা। শোনা যাচ্ছে ফেরদৌস ভাই? হ্যাঁ যাচ্ছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। একটু হেল্প টেল্প করেন, কথা বলেন ভাইরা আপনারা। হ্যাঁ করেন ভাই, আপনি করেন। আমরা এখানে আমরা কিছু লিখবো বডিতে। আর গেম আছে, মিলওয়াকি আর মিয়ামি।
এখানে আমরা ইমেজ দিব। ভাই আমার পিসি একটু হ্যাং করেছে, একটু ধরতে পারে। আমরা এইভাবে ইমেজ আপলোড করতে পারি। টমি ভাই ইউআরএল দেওয়া লাগবে নাকি ইমেজে? হ্যাঁ হ্যাঁ, ইমেজে ওই যে সাইন আপের ইউআরএলটা দিব আমরা, আর একটু সুন্দর করে ডিজাইন করে। এখন তো সময় নাই, মানে এই টিমটার সাথে আমি নতুন, সুন্দর করে ডিজাইন করে করেন আগে একটা পোস্ট, মানে একটা পোস্ট করার পর পাবলিশ করার পর বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় বুঝতে তো পারছেন, সময়ের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ করেন, সমস্যা নেই। এই যেখানে দেখেন ইউআরএল অপশন চলে এসছে, এখানে আমরা ওই যে ওই ভাইয়ের ওই সাইন আপের ইউআরএলটা দিয়ে দেবো। ওই রাখলাম ওটা ভাই, এই ইউআরএলটা আমরা দিয়ে দিই। মাউস কাজ করছে না ভাই আমার। একটু ভাই ওই স্ল্যাশটা বাদ দেন না তো, ইউআরএল কাজ করবে না সহজে ওখানে। আচ্ছা আচ্ছা, আমি ওটা এখানে বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাদ দিইনি না।
ভাই ওখানে না, হ্যাঁ ওই জায়গায় লিংক করতে হবে, এই জায়গায় না, এই জায়গায় লিংক করলে দেখা যাবে। লিংক তো আমাদেরকে দেখতে দেওয়া যাবে না, তাই না ভাই শাইনুর ভাই? জি ভাই, ছবির মধ্যে লিংক করতে হবে। হ্যাঁ ছবির মধ্যে লিংক করলাম, এই যে ছবির মধ্যে, এই যে ছবির মধ্যে লিংক করা আছে। এটা এটা তো ডিলিট হচ্ছে না। ওটা ইয়া করেন, ইডিটে যা কেটে দেন, ইডিটে যান, এডিটে কেটে দিলাম, 2 বার কেটে দিলাম। কাটেন। রেনটা দেবো। হ্যাঁ ইন্টার দেন। হ্যাঁ, যাচ্ছে না তো। আচ্ছা ইয়া করেন, নিচে চলে আসেন, দেখি কেটে দেন এমনি। লিংকের ওখানে যান, লিংকের ওখানে এখানে এমনি এখানে কেটে দেন। হ্যাঁ কেটে দেন, গোটাটা ধরে কেটে দেন। আচ্ছা, আমরা এই যে ইমেজের লিংক এখান থেকে করতে পারবো, ইমেজ থেকে লিংক হলো। আচ্ছা একটা পাবলিশ করে দেখি আমরা কি হলো। হ্যাঁ এই যে এই জায়গা থেকে। হুম, এরকম আসছে যে, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা একটা পোস্ট পাবলিশ করে দেখি। হ্যাঁ পাবলিশ করেন, দেখি কি হয়। কি অবস্থা হয় দেখি, অনেক কিছু ডিজাইন বাকি আছে। ভিউ পোস্টে যায় না? আচ্ছা পোস্টটা এরকম দেখাচ্ছে। পোস্টটা এরকম দেখাচ্ছে। এটা হলো ওভারভিউ ভাই। হ্যাঁ দেখি, আমরা ওয়েবসাইটে যে দেখি কি অবস্থা। ওয়েবসাইটে যে দেখি কি অবস্থা। হয়নি তো ভাই না? এটা কি ওয়েবসাইট ছিল? হ্যাঁ এই যে এস, এটাই তো ওয়েবসাইট না, SW ওয়াচ লাইভ। কিন্তু এখানে তো ভাই অন্য ইয়া দেখা যায় যে আপনার, কি জানি। আচ্ছা দেখছি, ওই আগের থিমটা যায়নি তাই না? হ্যাঁ ওই থিম তো থেকেই গেছে। বুঝলাম না তো, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আগের দিন থাকার কারণ হচ্ছে আমাদের এটা ইয়ে করতে হবে ভাই, এই যে আমাদের কাস্টমাইজ আছে না, হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করতে হবে। ওই যে আমাদের ওয়ার্ড থেকে না ইয়েতে যান, আমাদের ওয়েবসাইটে যাই আমরা। এখানে ভাই। হ্যাঁ এখান থেকে এই যে না, হ্যাঁ ইয়েতে যান, আমাদের ওয়েবসাইট যেটা, এটা তো ইয়ার ড্যাশবোর্ড, আচ্ছা শুধুমাত্র ওয়েবসাইট। হ্যাঁ এন্টার করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন কি করতে হবে। এই যে উপরে যে কাস্টমাইজ আছে না, এগুলো থেকে আমাদের সবকিছু চেঞ্জ করে নিতে হবে। যেমন এই যে হোম, কার্ট, চেক আউট, স্যাম্পল পেজ, শপ, এগুলো সব চেঞ্জ করে নিতে হবে, ঠিকঠাক করে নিতে হবে। আমি মনে এরপরে করেছিলাম আমাদের থিম ইনস্টল দিলে সব চলে যাবে। আচ্ছা দেখছি, চেঞ্জ করতে হবে নাকি ভাই? এই যে এটা তো ওই থিমের দেখাচ্ছে ভাই, ফিক্স ক্লাব যেটা আমি দিলাম।
তখন ভাই হ্যাঁ ভাই, এখানে তো ফিট ক্লাব ওই থিমেরই দেখাচ্ছে। ওটার ইয়ে নিয়েছে, থিম নিয়েছে, কিন্তু হ্যাঁ আপনার ইয়েগুলো চেঞ্জ হয়নি, লেখাগুলো চেঞ্জ হয়নি। আচ্ছা, লেখাগুলো কি ভাবে চেঞ্জ করতে হবে, কাস্টম ভাবে চেঞ্জ করতে হবে? কাস্টমাইজ তো এরকম ভাবে করতে হবে। আচ্ছা, দাঁড়ান আমি দেখছি। এটা তো সময়ের ব্যাপার অনেক। এর জন্য তো মানে রেডি থাকলে আমরা না কাজ স্টার্ট করে দিতে পারতাম, বুঝছেন? এখন হ্যাঁ, এটা রেডি সময়ের নাই ব্যাপার। জন্য, রেডি নাই এর জন্য মনে করেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি না, বা কাজ স্টার্ট করে যে আপনাদের টিম বলবো যে আপনি স্টার্ট করে দেন। এই জন্য ভাবছিলাম যে আমাদের ক্লাসের মধ্যে যদি হয়। ঠিক আছে নাকি? ঠিক আছে ভাই, না আর কিছু প্রশ্ন নেই? হুম। এবার আমরা পোস্টে যাই দেখি। তাও আসছে ভাই, তাও তো থেকে গেছে মনে হচ্ছে। হ্যাঁ বলেন তো, আপনার টাইটেল সাজেস্ট করলে কেমন হয়? ঠিক আছে ভাই, টাইটেল তো ঠিকই ছিল, ভালোই হয়েছে। লাইভ গেম ফ্রি ওয়াচি থাকবে ভাই। থাক, সমস্যা নেই। ট্যাগলাইন ট্যাগলাইন কি দিবেন বলেন? এগুলা তো এসিওর মতো করে ব্যবহার করা। বেশি বড় হয়ে গেল না? না ঠিক আছে। এটা একটু পাবলিশ করে দেখি। কথাটা এখনো আছে এখানে। হ্যাঁ ঠিক আছে ভাই, একদম ঠিক আছে। সব আছে এখন বলতে। না, এগুলা তো আমি ইয়ে করে দিয়েছি, সব চেঞ্জ করে দিয়েছি। মেনুতে কি দেওয়া যায় ভাই? ওই যে ওদের মতো করে ওদের ওয়েবসাইট কি কপি করতে হবে এই আর কি। ওদের ওয়েবসাইটে তো আচ্ছা আচ্ছা, হোম স্কোর, শিডিউল স্ট্যান্ডিং স্ট্যাটস এরকম করে না? এরকম করে দেওয়া যায়, বা বিভিন্ন গেমের যে বিভিন্ন সেকশন আছে, গেম তো অনেকগুলো, গেমের নামটা আমরা মেনুতে ব্যবহার করতে পারি।
ওই যে আচ্ছা মিলাও কি ভার্সেস হাউসটন এগুলা। হুম আমরা এখন আচ্ছা দেখছি হয়ে গেল। দিলে হবে না ভাই। মেনু দেখলে বসানো যাবে না। তখন ভাই এটা তো হচ্ছে না ভাই। টমি ভাই এখানে তো হচ্ছে না ভাই। মেনু অ্যাড হচ্ছে না। না না ওই যে প্লাস বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, এই যে স্যাম্পল পেজ কার্ড যেগুলো। হ্যাঁ তা তো বুঝতে পারছি, কিন্তু আমি যেটা দিতে যাচ্ছি সেটা তো অ্যাড হচ্ছে না। আচ্ছা কাস্টম লিংকস এখানে ওদের হচ্ছে ইয়ে দ্বারা বলছে, মানে ওদের যে নামে আছে সেই নাম অনুযায়ী আপনাকে নিতে হবে, এরকম আপনি ওদের তো এই যে এগুলা আছে সব চেক আউট এগুলা তো আমার লাগবে না। আসলে এটা তো আমার লাগবে না। এখন বিষয় হচ্ছে হ্যাঁ আমার তো এই লাগবে। টিমের ভিতরে যে কয়টা এখনো তো মনে হচ্ছে আমার ওই ইয়া যায় নাই ভাই, ও কমার্সটা যায়নি ভাই, ওটাই আমি বলছি, ওটা যায়নি। ও কমার্স এইটা আমি তো সব ডিলিট করে দিলাম। দেখেন তো এতে ঢুকেন। হ্যাঁ সব ডিলিট করে দিতে ভাই, নাই তো ওগুলা। ইনঅ্যাক্টিভে যান তো দেখি ভাই, ওই যে ইনঅ্যাক্টিভ নামে এই পাশে একটা জায়গা আছে না, অল প্লাগইনে আছেন তো আপনি, উপরে এখানে ডান পাশে উপরে একটু ডান পাশে ভাই। আচ্ছা আচ্ছা এত দূরে না। হ্যাঁ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা দেখি একটু, ঠিকই তো আছে। সব ঠিক আছে ভাই। কিন্তু ইয়া ও কমার্সটা আমাদের এটা এখনো যায় নাই।
তারপরে এখনো ডিজিটাল মার্কেটিং দেখাচ্ছে, এখনো টাইটেল তো চেঞ্জ হয়েছে। আহ, মেটাটাকে দেয়া আছে আমাদের ডিজিটাল মার্কেটিং, এই টাইটেলটা নিচ্ছে এখান থেকে, ইউএস থেকে। এবার ডিজিটাল মার্কেটিংটা গেছে, বুঝছেন? হয়ে গেছে। তো এই যে পিকচারটা থেকে গেছে আমাদের আইকনে, আইকন কাস্টমাইজ আছে তো এটা, এখানে একটা লোগো তৈরি করে, লোগো ডাউনলোড করে দিলে প্রো ভার্সন আমাদের পেইড করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস থিম একবার ফ্রি না, প্রিমিয়াম। আচ্ছা,
যা সেটিং আছে বা থিম বলেন, এই লোগো বলেন, সবকিছু আমি চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের জন্য ক্রিয়েট করেন। কথা বলছিলাম, ওকে আমরা 42তম স্লাইড ছিলাম, তাই না? 42তম স্লাইডে যাই। কিভাবে একটা ইমেজকে সেটিং করা যায়? ক্যানভাতে কেউ কখনো এটা এডিট করেছেন, পিকচার এডিট করেছেন? আমি ভাই সব কাজ ক্যানভাতে করি। ক্যানভাতে পারি ভাই, ক্যানভা পারি। ওকে, ক্যানভাতে ফাইনাল ভাই দেখান, ফাইনাল ভাই দেখান। যে কোনো একটা পিক, যে মানে যারা পারে না, একদমই পারে না, ক্যানভাতে কিভাবে আমরা একটা edit পিক করবো ভাই? করতে পারি? হ্যাঁ, এমনিতে তৈরি করে দেখান, একটা ক্লিপ তৈরি করে আচ্ছা দেখান, ঠিক আছে, আমি ইয়া করছি, দাঁড়ান। প্রেজেন্টেশন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান 1 মিনিট। এটা আমি এসইও পার্টের মধ্যে এই স্লাইডটা নিয়েছি, কারণ হচ্ছে আমাদের এসইও করার জন্য সবসময় প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়কে মাথায় রাখতে হবে। আমরা দেখেছি ইতিপূর্বে কয়েকটা বিষয়, যেমন খুব ছোট ছোট বিষয়গুলোকে এসইওর মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়, যেমন একটা কিওয়ার্ড, হ্যাঁ, একটা কিওয়ার্ডের প্রতি যত পরিমাণে আমাদের রিসার্চ করতে হয়, তাহলে পিকচারকেও অবশ্যই গুরুত্ব দিতে হবে। সো পিকচারটাও এসইওর মতো, মানে আমাদের ওয়েবসাইটে যেন সুন্দর দেখায়, এর ভিতরে কিছু ট্যাগ থাকে, পিকচারেরও এসইও করতে হয়। স্ক্রিন দেখা যায় ভাই? এডিট জানাটাও জরুরি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, এডিট জানাটাও জরুরি। এটা হলো ক্যানভা। এখানে আমি হলো যে কোনো ধরনের আমি ডিজাইন পাবো নিজে ইচ্ছায়, অথবা নিজেই ক্রিয়েট করতে পারবো। এই যে এই ডিজাইন গুলা কিন্তু আমার করা, এই যে যেগুলো আমি গিগ তৈরি করেছি, তার পোর্টফোলিও দিয়েছি, এই ডিজাইন গুলা কিন্তু আমার করা, ঠিক আছে? এই যেগুলো করেছি, প্রচুর ডিজাইন করেছি। তো এখানে হলো যে এখন আমি যদি ক্রিয়েট করি নিজের ইচ্ছা মতো ম্যানুয়ালি, ক্রিয়েট ডিজাইনে যাব। এখন কাস্টম ডাইমেনশন দিব, অথবা এখানে ইনস্টাগ্রাম স্টোরি আছে, ফেসবুক কভার আছে, ফটো কলেজ আছে, ইউটিউব থাম্বনেল আছে। এখন কাস্টম ডাইমেনশনে এখন সাপোজ উইডথ কত দিব, হাইট কত দিব, এটা এখানে নির্ধারণ করতে পারবো। এখন 1200 দিলাম, আর এটা দিলাম 1500, এটা দিলাম, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন চলে গেলাম। ক্রিয়েট নিউ ডিজাইনে গেলে এখানে একটা আপনার সাইজটা তৈরি হয়ে গেল, যে সাইজটা দিলাম আমি, সাইজটা তৈরি হয়ে গেল। এখন এই সাইডে অপশন আসবে, এখন লোড হয়ে গেলে অপশন, এই যে অপশন গুলো আসতেছে, অপশন গুলো যদি আসে, এখান থেকে কিন্তু আমরা ম্যানুয়ালি এগুলো চুজ করতে পারবো, কিন্তু এগুলো ম্যানুয়ালি চুজ করতে পারবো, অথবা কিন্তু আমরা নিজেরাও কিন্তু নিতে পারবো। এগুলো ডিলিট করা যায়, আমি ডিলিট করে দিলাম, ম্যানুয়ালি নিব। সাপোজ এখান থেকে একটা ছবি নিব, তাহলে এই যে ইমেজে আসবো, ইমেজে এই ছবিগুলা কিন্তু আমি ইয়া করেছি, কি বলে, এখানে ইম্পোর্ট করেছি, অথবা এই যে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। সাপোজ আমি এই যে ছবিটা নেবো, এটাই কিন্তু আমার আপলোড করা ছবি। সাপোজ এই ছবিটা নিলাম, এই যে এখানে বসিয়ে দিলাম। এখানে বসানোর পর এখন আপনি ঠিক করবেন যে কতখানি নিবেন, সাইজ যেভাবে আমরা করি, সাইজটা এইভাবে মেজারমেন্ট করে নিলাম, এটা এইভাবে মেজারমেন্ট করলাম। এখন এটা ক্লোজ করলাম। তারপরে অপশন আছে, এখানে ফটোজ আছে, এখানে ইচ্ছা করলে কিন্তু আপনি এখানে ম্যানুয়াল, এখানে হলো অটোমেটিক কিছু ফটোজ দেওয়া আছে, ইচ্ছা করলে এই ছবিগুলো নিতে পারবেন। এখানে ক্লিক করলে এর একটা গাছের পাতার ছবি চলে আসছে। এখন এটা নিলাম না, সাপোজ ডিলিট করে দিলাম। তারপরে এখানে কিছু এলিমেন্ট আছে, এলিমেন্ট বলতে বোঝায় বিভিন্ন রকমের এলিমেন্ট, ঠিক আছে? আমি যেমন ইউজ করেছি, এই যে 100% ইউজ করেছি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো ইউজ করেছি। তারপরে যে এখানে অ্যারো টাইপের কিছু আছে, এগুলো যেটাই ক্লিক করি না কেন এই যে চলে আসবে। এগুলোতে ছোট বড় করা যাবে, সব করা যাবে যেভাবে ইচ্ছা আপনি। তারপরে এখানে এই যে এটা হলো অসাধারণ, যে এটা আমরা চিহ্ন ইউজ করি, যে আঙ্গুল দিয়ে, এগুলো সব চিহ্ন আছে, আপনি যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন। তারপর এই যে এখানে চার্ট আছে, ওই যে আমরা যে 0 থেকে উপরে উঠছে কতটুকু বৃদ্ধি হয়েছে চার্ট, এটা এখানে ইউজ করতে পারবো। কিন্তু এখানে ক্লিক করলে যে চার্ট, এখানে আবার কম বেশিও করা যাবে। এখানে যদি আপনি এটা ঘুরাতেও পারবেন, সব করতে পারবেন। এখানে কম বেশিও করা যাবে, যেগুলো চার্টের ইয়া দেওয়া আছে। এই যে এই সাইডে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, ঠিক আছে?
আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, ফটো এলিমেন্ট গেল, এটা ডিলিট করলাম। এখানে আছে টেক্সট। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি ম্যানুয়ালি করতে পারবেন, অথবা এখানে কিছু হলো আগে থেকেই দেওয়া আছে, হ্যাঁ, যে এরকম এই টাইপেরই হবে। আপনি যেখানে নিলেন এখানে এখানে যদি লিখেন কিছু, যে যেরকম ফন্ট আছে ওই রকমই হবে। আর আপনি যদি মনে করেন এখান থেকে এটা ধরেন আপনি নিলেন না, আপনি ম্যানুয়ালি নিবেন, এই যে ম্যানুয়ালি এই যে হেডিং, এটা ম্যানুয়ালি, এটা যদি ম্যানুয়ালি নিই তাহলে ম্যানুয়ালি আপনি এখান থেকে লিখতে পারবেন, সব কিন্তু লিখতে পারবেন। সাপোজ এগুলো লিখলাম, লিখার পর আপনি এই যে এখানে সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে আপনি কি কালার, এখানে কত আপনার হাইট দিবেন, এগুলো কিন্তু সব দিতে পারবেন ম্যানুয়ালি। এটাও দেওয়া যাবে না এমন না, এটাও দেওয়া যাবে, কিন্তু এখানে হলো ওদের একটা আপনার ডিজাইন করে দেওয়া আছে, ওইরকমই লেখা হবে। গেল এটা। এখন আছে এখানে মিউজিকে আপনি এখন মিউজিক অ্যাড করতে পারবেন, কোনো একটা ভিডিও বা কোনো কিছু থাকলো ওখানে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, তারপর এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। এগুলো মানে সব হাতের মুঠোয়। এখানে আপনি এখানে দেখলে আপনি পারবেন যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, সহজে ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এটার উপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো। আমি এটা ডিলিট করে দিয়ে ধরেন যে গোটাটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, অ্যানিমেটেড করতে পারবো, যে কোনো এই যে দেখেন অ্যানিমেটেড করতে পারবো। এগুলো সব হাতের মুঠোয়, শুধু এগুলো ঢুকে একটু নিজে কয়েকটা জিনিস প্র্যাকটিস করলে আপনি ইজিলি করতে পারবেন। এখন হলো ডাউনলোডের অপশনটা আসা যাক। এখানে কিন্তু যখন ডাউনলোড করবেন তখন কিন্তু সহজে ডাউনলোড করতে দেয় না, অনেক সময় দেখা যায় পেইড করা লাগে, হ্যান্ড করা লাগে। ডাউনলোডের জন্য এখানে একটা অপশন আসবে, ডাউনলোড করবেন, অথবা অনেক সময় নিচে দেখা থাকে উইদাউট পে ডাউনলোড, ওইটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে। তাছাড়া আপনার ধরেন যে কোনো ফাইল, যে ফাইল এই জমা হয়ে থাকবে, যে ডিজাইন, এই ডিজাইন গুলা করেছিলাম, যে এখানে কয়েকটা ডিজাইন করেছিলাম, এই ডিজাইন গুলা করা যাবে, ইচ্ছা করলে। জি ভাই, এইটুকুই। আসলে এটা কোনো ব্যাপার না, ডিজাইনের ব্যাপারটা একদমই ব্যক্তিগত, আপনারা কতটুকু ডিজাইন করবেন মনের মাধুর্য দিয়ে। কেউ হয়তো ভালো ক্রিয়েটিভিটি আছে, কেউ একটু কম বেশি, এরকম ভাবে আসলে ডিজাইনের ব্যাপারটা থাকে, আসলে টার্গেটেড এর উপর। এরকম ধরেন প্রত্যেকটা সম্পর্কে এভাবে বলাও অনেক টাইমের ব্যাপার। যাই হোক, পিকচার নিয়ে এত সময় নিচ্ছি না। এগুলো এক একটা সফটওয়্যার মতো, ক্যানভার মতোই কাজ করে। আমরা এগুলো নিয়ে সার্চ করলে এখান থেকে আমরা ফটো এডিট করতে পারবো, পিকচার এডিট। তবে ক্যানভাটা হচ্ছে বেস্ট, ফ্রিতে ক্যানভাটা আমরা ভালোভাবে ইউজ করতে পারি। আচ্ছা, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, এখন তো তাই আপনাদেরকে ভিডিও করে দেখাতে হবে। যাই হোক, ভিডিও করে দেখাচ্ছি না। ভিডিও এডিট করার জন্য আমাদের ক্যামটাশিয়া আছে। ক্যামটাশিয়া কেউ ব্যবহার করেছেন এর আগে? ভাই ইউজ করেছিলাম, কিন্তু ক্যাম্পাসিয়া ভাই পেইড ছাড়া ঝামেলা করে। ভাই নাম শুনেছি কিন্তু ইউজ করেছো? হ্যাঁ, নাম শুনেছি কিন্তু ইউজ করা হয়নি, মানে এই সফটওয়্যার ক্যামটাশিয়া ভিডিও এডিট করার জন্য। তাহলে আমরা আপাতত নামটাই পরিচিত থাকি যে ক্যামটাশিয়া হচ্ছে ভিডিও এডিট করার জন্য ভালো একটা সফটওয়্যার। হ্যাঁ, এর মাধ্যমে আমরা ভিডিও এডিট করতে পারি। ভাইয়া কেউ পেইড যদি ছাড়া ডাউনলোড আগ্রহী থাকেন, পেইড ছাড়া ভাইয়া ডাউনলোড হয় না, প্রজেক্ট ডাউনলোড হয় না ভাইয়া। আমি কিছুদিন আগেও ট্রাই করছিলাম একটু। জি ভাই, আচ্ছা, আমার কাছে এডিটও কেউ করা যদি যায় না। খুবই আগ্রহী হন ভিডিও এডিট, আমি বলি তাহলে আমার কাছে পেইড ভার্সনটা আছে, ক্যামটাশিয়ার পেইড ভার্সনটা আছে, আমি নিজেও ইউজ করি। এই যে ক্যামটাশিয়া, এইটা। তো কেউ যদি খুবই আগ্রহী হন আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। কাজের যদি প্রয়োজন হয় এই তো। এখন এটা তো ভিডিও ক্রিয়েট করে তো দেখানো সম্ভব না, পিকচারের মাধ্যমে বিভিন্ন সিস্টেম গুলো আপনারা জানেন। তো এইভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি আমাদের এসইওর জন্য। ইমেজ এবং ভিডিও আমার ওয়েবসাইটে কি থাকবে এটার উপর ডিপেন্ড করবে। আমার ওয়েবসাইটে ভিডিও নাও প্রয়োজন হতে পারে। এখন আমি কন্টেন্ট ক্রিয়েট করি, সেখানে পিকচার আর কিছু কন্টেন্ট হলে আনা, ভিডিওর আমার প্রয়োজন নেই। অ্যানিমেশন করতে পারি, আমরা তো দেখলামই ক্যানভা দিয়ে কিভাবে অ্যানিমেশন তৈরি করে। মনের মাধুর্য দিয়ে আপনার ইচ্ছা মতো অ্যানিমেশন করে ওটাকে ভিডিও করে নিতে পারেন, সমস্যা নেই।
ওকে, পরের যে স্লাইডটা আছে সেটা হচ্ছে টেক্সট ফর লিঙ্ক এইচটিএমএল কোড। আচ্ছা, একটা এইচটিএমএল কোড আমাদের একটু জানতে হবে, এটা আসলে মুখস্থের মতো। আমি আপনাদেরকে এই কোডটা দিচ্ছি, আপনারা একটু রেখে দেন। এই কোডটার কাজ আছে। উফ, লিংক অ্যাড করার কোড। নিচেরটা দেখেন, নিচেরটা এইটা। শানুর ভাই বলেন এটা সম্পর্কে। ভাই এটা হলো এই যে এইচ আর এফ, যেটা এটা হাই রেফারেন্স লিখা, মানে এটা আমি কোনো লিংক অ্যাড করার জন্য ওখানে একটা, এখানে মাই অ্যাঙ্কর টেক্সট হিয়ার লেখা আছে, এই টেক্সটে হ্যাঁ, যদি হ্যাঁ, anchor ক্লিক text। করি তাহলে হ্যাঁ। ওই mylink.com আছে, ওই লিংকে চলে যাবে। আমরা এই লিংকটাতে জাস্ট এই যে এই এইচআরইএফ মানে ইজ ইকুয়াল টুর পর থেকে এই ব্র্যাকেট যেটা আছে, এই যে চিহ্ন যেটা ডান দিকের, এই চিহ্ন পর্যন্ত যে কোনো লিংক বসালেই আমরা কিন্তু যে কোনো লিংকে ঢুকতে পারবো। এই যে মাই অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক। এখন মনে করেন আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, মূলত হচ্ছে আমরা কিভাবে সম্ভব? মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে যেটা হাইপার লিংক করি সেটাই এটার কাজ। রাইট রাইট, ঠিক ধরেছেন। তো কিছু কিছু সময় আমরা এইচটিএমএল এর মাধ্যমে এটা করতে পারি, তাহলে তো আপনাদের এটা দেখানোর প্রয়োজন নেই, এটা আপনারা পারবেন। না ভাই জাস্ট দেখান। এইখানে একবার দেখাই দেন ভাই। ওকে ওকে। তো আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিচ্ছি। এখন আমি কোনো লেখাকে, আমি মনে করেন কোথাও কমেন্ট করব, কোন একটা ওয়েবসাইটে কমেন্ট করব সে, হ্যাঁ। তো কমেন্ট করার জন্য আচ্ছা, টমি ভাই আপনার ওয়েবসাইটের নাম কি যেন? bd.net ভাই, 71bd.net। ভাই এখন এই ওয়েবসাইট আমার সম্পূর্ণ মালিকাধীন। আপনার যদি আইডি পাস লাগে তাও আমি এখন দিতে পারবো। আমি কালকে রাতে সব চুক্তি দিয়ে আমার ওয়েবসাইট করে ফেলেছি এটা। ফেরদৌস ভাই মনে করেন আমি এটা সম্পর্কে একটু কমেন্ট করব, হ্যাঁ। তো কমেন্টের জায়গায় যাই, একটু আমি ব্যাকলিংক করব। তো এখানে সব তো বাংলা লেখা, সে আমি একটা নিচ্ছি এখান থেকে। ভাই কপির সিস্টেমও নাই। করে রাখছেন ভাই, কপি করা যাবে না। কপি সিস্টেম বন্ধ আছে ভাই, কন্টেন্ট ওয়েবসাইট তো। বুঝতে পারছি। আচ্ছা, জাস্ট আমি এমনিতে একটা কথা, এই আমার কোডটা এখানে পেস্ট করে দিই আগে, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আপনি একটা কথা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনি চাচ্ছেন যে এই কমেন্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কেউ চলে আসুক, অর্থাৎ একটা কথাকে আপনি লিংক আপ করে দিতে চাচ্ছেন এইখানে। তাহলে কি করবেন, এমনিতে ওয়েবসাইটটা এখানে দেয়াই যাবে, এই যে ওয়েবসাইটের সিস্টেম ব্যাকলিংক, এখানে আমি কমেন্ট ব্যাকলিংক করতে পারবো, হ্যাঁ, নেম, ইমেল, কমেন্ট। এছাড়া আমি কিভাবে করতে পারি এটা দেখানোর জন্য জাস্ট এই কোডটাকে ব্যবহার করা যেতে পারে। সেটা কিভাবে এটাই দেখবো। যেমন আমি এখানে লিখলাম
ভাই আপনার কথাটা শোনা যাচ্ছিল না। স্বপন ভাই আপনার কথা শোনা যায় না। ভাই কথা শোনা যাচ্ছে না স্বপন ভাই। ঠিক আছে ভাই। কোনো কিছুই ভাই শুনতে পাইনি। ওই ওখানে পোস্ট করার মানে জাস্ট লিক ওই জায়গাটায় পেস্ট করেছেন, তাছাড়া আর কিছু শুনতে পাইনি। তো আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখেছেন এইখানে আমাদের যদি কোনো টেক্সট থাকে সেই কথাটাকে লিঙ্ক আপ হয়ে যাবে। মনে করেন আমি কোনো একটা বিষয়ে লিখতে চাচ্ছি এই কমেন্টের মাধ্যমে, এখানে আমি যাই লিখি না কেন, এটাই আমার টপিক মনে করেন, আমি যাই লিখি এইটাতে আমার ওয়েবসাইট পড়ে যা মনে হচ্ছে কোনো একটা কথাকে আমি জাস্ট লিঙ্ক আপ করে দেবো। হ্যাঁ, তো এটা করার জন্য কি করতে হবে, এই টেক্সট এই কোডটাকে আমরা ব্যবহার করতে পারি, এইচটিএমএল কোডটাকে আমরা ব্যবহার করতে পারি। এটা করার জন্য জাস্ট এখানে পেস্ট করলাম। এখানে দেখেন এখান থেকে আমার কোডটা শুরু হয়েছে এবং এর ভেতরে যে কথাটা লিখবো সেটা হচ্ছে এই কথাটাকে লিঙ্ক আপ হয়ে থাকবে। মনে করেন আমার কথা হচ্ছে এইটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার কথা, এই কথাটাকে আমি লিঙ্ক আপ করাতে চাই, তাহলে এখানে দিতে হবে আমার হচ্ছে ওয়েবসাইট। যে এই কথাকে ক্লিক করলে, এই লেখাটাকে ক্লিক করলে কোথায় যাবে, আমি এখন আমার ওয়েবসাইটটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। কিন্তু যে কোডের বিষয়টা আছে, অন্যান্য কোডের বিষয়গুলো আছে, এখানে খেয়াল করবেন https যেটা ছিল ওটা থাকবে কিন্তু, অর্থাৎ আমাদের কোডের কোডটা দেখি, এইটা থাকবে। ওকে, এরকম ভাবে থাকবে। এখন এই যে এই কথাটা আমি কমেন্ট করব, এই যতটুকু ব্লক করেছি এই কথাটুকু ফ্রি থাকবে, শুধুমাত্র লিঙ্ক আপ হবে এই কথাটুকু, এক লাইনেই কথা থাকবে, কিন্তু এই কোডটা কিন্তু দেখা যাবে না। আমি যদি এখানে কমেন্ট করে ফেলি তাহলে এই কোডটা কিন্তু দেখা যাবে না। প্র্যাকটিক্যালি আমরা এই বিষয়টা যদিও দেখবো ফিউচারে, আমি জাস্ট এটা সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি এই কোডটা কি। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট, এই টেক্সটটা হবে হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট। তো এই কথাটা লিঙ্ক আপ হয়ে যাবে এইটার সাথে। এটা একটা এইচটিএমএল ফরম্যাটের মাধ্যমে করছি, তবে বাস্তবে যখন আমরা ব্লগ কমেন্ট করব, হ্যাঁ, আর্টিকেল সাবমিশন করব বা বিভিন্ন কাজের জন্য যখন ব্যবহার করব তখন প্র্যাকটিস করতে হবে আসলে টেক্সটটাকে কিভাবে আমি এইচটিএমএল কোডের মাধ্যমে লিঙ্ক আপ করে দিতে পারি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যেরকমটা বলছিলেন যে ওয়ার্ড ফাইলের মাধ্যমে আমরা যেভাবে অ্যাঙ্কর টেক্সট দিয়ে থাকি এটা। ওকে, দেখি এরপরে কি আছে। সাবজেক্ট হচ্ছে স্প্যাম। হোয়াট ইজ স্প্যামিং?
কেউ জানেন স্প্যামিং কি? এসইও করতে হলে আমাদের স্প্যামিংটা জানতেই হবে যে স্প্যামটা আসলে কি। এসইও করতে গেলে স্প্যাম করা যাবে না। আমাদের ওয়েবসাইটটা যখন বিভিন্ন জায়গায় আমরা প্রচারণা করব না, অর্থাৎ অফ পেজের যখন বিষয়গুলো চলে আসবে, অন পেজের মধ্যেও স্প্যাম যদি আমরা কপিরাইট করি, এটাও একটা স্প্যামিং। কপিরাইট একটা স্প্যামিং। তো বিভিন্ন জায়গায় মনে করেন কোনো একটা ওয়েবসাইট, এই যে টমি ভাইয়ের যে ওয়েবসাইটটা, এখানে যদি কেউ মুভি দেখার জন্য কোনো মুভির ওয়েবসাইট এসে মুভি দেখার কোনো ওয়েবসাইট এসে লিংক শেয়ার করে দিল, বা এই গানটি দেখতে এই লিংকে ভিজিট করুন, বা এরকম কিছু একটা শেয়ার করে দিল, এটা কি কোনো এই রিলেটেড কোনো ওয়েবসাইট হলো না? তো এটা একটা স্প্যাম বলা যেতে পারে। আর স্প্যাম সম্পর্কে ইতিপূর্বে আমাদের সবারই ধারণা আছে স্প্যামিং কি। তো অন পেজে আমরা ইতিপূর্বে যা দেখেছি, মোটামুটি এই ছিল আমাদের অন পেজের কাজগুলো। তো অন পেজের কাজ সম্পর্কে সবার ধারণা হয়েছে আমাদের। এখন দেখেন আমরা চলে আসছি অফ পেজে। বলছে হোয়াট উই নিড টু ডু ইন অফ পেজ অপটিমাইজেশন। অফ পেজ অপটিমাইজেশন করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, এটার একটা যেমন আমরা ডিজিটাল মার্কেটিং শেখার সময় 8টা টপিক নিয়েছিলাম, এরকম অফ পেজের ভিতরে কিছু টপিক এখানে লেখা আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল বুকমার্কিং। আমি ঠিক আগের মতো করে আপনাদের প্রত্যেকটা সম্পর্কে একটু করে ধারণা দিব, বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞেস করবেন। সোশ্যাল বুকমার্কিংটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি যদি দেখাই, এখানে একটা আমরা ব্রাউজার ওয়েবসাইট যখন ভিজিট করি, তখন কিন্তু এই ব্রাউজার আমাকে বুকমার্ক করার একটা জায়গা দেয়। এই যে বুকমার্ক করলে কি হয় বলেন তো? আমরা কি জানি এই বুকমার্ক কেন? এখানে এই বুকমার্ক কেন? এই শর্টকাটটা সেভ হয়ে থাকে। সেভ হয়ে থাকে ভাইয়া, ওকে, ইমেলটা সেভ হয়ে থাকে। হ্যাঁ, আমরা যদি টমি ভাইয়ের এটাকে বুকমার্ক করি তাহলে দেখি এটা কি হয়। ওকে, দেখেন এখানে সেভ হয়ে থাকলো, তাই না? নামটা আমি এটাই দিয়ে রাখলাম, কিন্তু এইটা শুধুমাত্র আমার কম্পিউটারের জন্য হলো। এখন যদি কেউ, এই রমেশ ভাই যদি তার পিসিতে ক্রোম ব্যবহার করে, তাহলে কি এটা বুকমার্ক হয়ে থাকবে? কখনোই থাকবে না। সোশ্যাল বুকমার্কটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি বুকমার্ক করে রাখবেন, কিন্তু দেখতে পাবে সবাই। বিষয়টা বুঝতে পেরেছেন? সোশ্যাল বুকমার্কিং এমন একটা জায়গা, আপনি বুকমার্ক করবেন কিন্তু এটা সবাইকে দেখানোর উদ্দেশ্যে যে এই ওয়েবসাইটটা ভালো, আমি বুকমার্ক করে রেখেছি। তখন আরেকজন আবার ইন্টারেস্ট ফিল করবে, আসলে তো এই ওয়েবসাইটটা ওর মতো একজন ব্যক্তি, মানে আমি ভাবছি যে কি ব্যাপার, রমেশ ভাই এই 71 বাংলাদেশকে বুকমার্ক করে রেখেছে, মনে হয় এর মধ্যে ভালো কোনো তথ্য আছে। হ্যাঁ, তো সোশ্যাল বুকমার্কিংটা এরকম একটা বিষয়, বুকমার্ক করবেন আপনি, সেভ করে রাখবেন, কিন্তু দেখবে সবাই। যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি হয়, আমাদের মানুষের মধ্যে যোগাযোগ হয়, তাই না? তো এরকম বুকমার্কিং বিষয়টাই থাকবে, কিন্তু সোশ্যাল ভাবে সবাই জানতে পারবে। সেভ করে রাখবো, জানবে সবাই। এরপরে যে দ্বিতীয় বিষয়টা আছে সেটা হচ্ছে কমেন্ট ব্যাকলিংক। ভাই, কমেন্ট ব্যাকলিংক বুকমার্কিংটা আমরা করব কি করে একটা পেজে? মানে আমরা যখন আমাদের পেজে, এটা তো পরে আসবো, মানে প্রত্যেকটা আমি জাস্ট আজকে হাইলাইট সম্পর্কে, হেডলাইন সম্পর্কে ধারণা দিচ্ছি। প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের নিখুঁত ভাবে আমি চেষ্টা করব একদম বোঝানোর জন্য যে কোথায় প্র্যাকটিক্যালি দেখবো এগুলা। হ্যাঁ, ওকে। কমেন্ট ব্যাকলিংক, এখানে আসার পরে দেখলাম ফুটবল সম্পর্কে লেখা আছে, ফুটবল মাঠের বাহিরের
জাদুকরদের কথন কৌশল। আচ্ছা, এখানে পরে আমি যা বুঝেছি এটার উপরে আমি একটা কমেন্ট করব এবং কমেন্টের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে যাব। তো আমি দেখতে পাচ্ছি এখানে কোনো কমেন্ট আছে কিনা, রেফারেল করা আছে। আচ্ছা, এখানে আমি কমেন্ট করব, আমার নাম দেব, ইমেল দেব এবং এখানে দেখেন কমেন্ট ব্যাকলিংক। আমি যে অন্যের ওয়েবসাইটে কমেন্ট করে আসলাম এবং কমেন্টের মাধ্যমে আমার ওয়েবসাইটের লিংক তার ওয়েবসাইটে শেয়ার করে আসলাম। তো আমার কমেন্টের মাধ্যমে যে আমার ওয়েবসাইটের লিংক তার ওয়েবসাইটে শেয়ার হলো, সেটা হচ্ছে কমেন্ট ব্যাকলিংক। ওকে, ফোরাম পোস্টিং। এই ফোরাম পোস্টিং বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা ডিসকাশনের জায়গা। হ্যাঁ, ফোরাম পোস্টিংটা মনে করেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে নাটোরের কাঁচাগোল্লা। মনে করেন নাটোরের কাঁচাগোল্লা কিনতে চাচ্ছে হচ্ছে পারভেজ ভাই চাচ্ছে যে নাটোরের কাঁচাগোল্লা কিনবে, কিন্তু ভাই জানে না যে আসলে নাটোরের কাঁচাগোল্লার গুণাগুণ কি, মানে এটা খেলে কি হবে। তো এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা জায়গা আছে ফোরাম পোস্টিং করার জন্য, কিছু ওয়েবসাইট আছে, ফোরাম পোস্টিং এর কিছু ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটের মাধ্যমে যদি কেউ কাউকে প্রশ্ন করে, আচ্ছা নাটোরের কাঁচাগোল্লা কেন খাবো, মানে অন্য জায়গার কাঁচাগোল্লা নাটোরের কাঁচাগোল্লার ডিফারেন্সটা কি। মনে করেন এখন সায়েদ ভাইয়ের বাসা তো নাটোরে, শহীদুল ভাই পারভেজ ভাইকে বললো, দেখেন নাটোরের কাঁচাগোল্লা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বিখ্যাত কাঁচাগোল্লা, এর কিছু গুণাগুণ আছে, স্পেশাল ভাবে তৈরি হয়, এটা খেতে খুবই সুস্বাদু, এরকম ভাবে সে তাকে বলে দিল। কিন্তু এই যে অ্যান্সারটা দিল, শহীদুল ভাই অ্যান্সার দিল, ঠিক আছে, নাটোর থেকে শহীদুল ভাই অ্যান্সার দিল, তার ওয়েবসাইট আছে কাঁচাগোল্লা সেল করার জন্য। আমি এটাই ধরে নিচ্ছি যে কাঁচাগোল্লা সেল করার জন্য শহীদুল ভাইয়ের ওয়েবসাইট আছে। তো পারভেজ ভাই কিনবে কাঁচাগোল্লা, সে এসে জিজ্ঞেস করলো যে কেন কাঁচাগোল্লাটাই কিনবো, নাটোরের কাঁচাগোল্লাটা কিনবো। শহীদুল ভাই কি করলো, তার প্রশ্নের একটা উত্তর দিল, কিন্তু এইখানে এসে করলো কি বুদ্ধির সাথে, তার ওয়েবসাইটটা সায়েদ ভাইয়ের ওয়েবসাইটটা পারভেজ ভাইকে দিয়ে দিল, দিয়ে বললো তুমি এখান থেকে ঘুরে যেতে পারো। এই যে একটা ভিজিটর পাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ ডিসকাশন বলতে পারেন এটা একটা, এরকম একটা বিষয়। এটা কি বুঝতে পেরেছেন ফোরাম পোস্টিং বিষয়টা? আমি জাস্ট উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন অবশ্যই আপনারা বিষয়গুলো একদমই বুঝতে পারবেন, খুবই সহজ। হ্যাঁ, এগুলো খুবই সহজ। ফোরাম পোস্টিং এর জন্য কি নির্দিষ্ট কোনো সাইটই আছে, না যে কোনো সাইটে এটা হইতে পারে? না, যে কোনো সাইটে তো আর ওই যে কোনো সাইটে কি এসে ভাই বলতে পারবে, পারভেজ ভাই কি বলতে পারবে যে নাটোরের কাঁচাগোল্লা কেমন, এটা তো বলতে পারবে না। না ভাই, কিন্তু ওই যে ফেসবুকে আপনার বিভিন্ন ধরনের গ্রুপ আছে, যেটা মানে ফুডিজ গ্রুপ গুলো, ওগুলোতে যদি পোস্টিং করে ওটা কি ফোরাম পোস্টিং বলা যাবে এটাকে? না, বলা যাবে না। আচ্ছা ভাই, এটা হবে সোশিয়াল বুকমার্কিং এর মধ্যে চলে যায়। হ্যাঁ, ওকে, তাহলে বুঝতে পেরেছেন তো এটা? যদি বুঝতে সমস্যা থাকে তাহলে বলবেন, আমি কিন্তু আপনাদেরকেও বলতে বলবো। আমি আমার মাথায় যা আসছে সেভাবে আপনাদেরকে হেডলাইনটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এরপরে যদি বুঝতে সমস্যা হয় সেটা কিন্তু প্রশ্ন করবেন অবশ্যই। এরপরে 4 নম্বরে যেটা আছে, এটা হচ্ছে গেস্ট, ব্লগ পোস্ট এবং আর্টিকেল সাবমিশন। গেস্ট পোস্টিং আমরা হয়তো শুনেছি, তাই না? গেস্ট পোস্টিং কি কেউ জানেন? ইতিপূর্বে কেউ জানেন গেস্ট পোস্টিং কি? জি ভাই জানি। ওকে, শানুর ভাই বলেন গেস্ট পোস্টিং কি? গেস্ট পোস্টিং বলতে বোঝায় যে বাইরের, মানে ওই ওয়েবসাইটের মানুষ ছাড়া, মানে বাইরের কেউ এসে সে পোস্ট করতে পারবে তার কোনো ব্লগ বা এরকম আর্টিকেল কিছু। ঠিকই বলেছেন শানুর ভাই। এরকম একটা বিষয়, সেটা হচ্ছে
মনে করেন নাটোর সম্পর্কে আমি একটা ওয়েবসাইট খুলেছি, কিংবা বাংলাদেশ সম্পর্কে, ফুল বাংলাদেশ সম্পর্কে আমি একটা ওয়েবসাইট খুলেছি, কিন্তু আমার এত সময় নাই যে বাংলাদেশের 64টা জেলার মনে করেন তথ্য আমি জানি না, আমি জানি না। তো আমি কি করলাম, এই ওয়েবসাইটটাকে এমন একটা বিষয় করে রাখলাম যে কোনো ভিজিটর যে কেউ এসে আমার ওয়েবসাইটে তার কথা লিখতে পারবে। অর্থাৎ গেস্ট হয়ে আসছে, আসার পরে সে এখানে এসে আমার ওয়েবসাইটে পোস্ট করবে, সে তাতে আমার লাভ কি? লাভ হচ্ছে আমি তো পোস্ট করার সময় পাচ্ছি না, বা মনে করেন ওই সম্পর্কে আমি সব বিষয় নিয়ে জানিও না, 64 জেলায় কখন কি হচ্ছে না হচ্ছে বা কোথায় কি আছে না আছে সব বিষয় হচ্ছে আমি জানি না। 3টা জেলা সম্পর্কে মনে করেন আমি জানি, বা 5টা জেলা সম্পর্কে জানি, আমি লিখেছি। এখন আমি আমার ওয়েবসাইটটাকে এমন একটা সিস্টেম করে রেখেছি, যারা এখানে আসবে তো অন্য কেউ এসে আমার ওয়েবসাইটে তথ্য লিখবে, আর্টিকেল লিখবে, এটা রেখে যাবে, তাতে আমার ওয়েবসাইটের কন্টেন্ট বৃদ্ধি পেল, এবং সেও এসে কি করবে, ওই গেস্টটা এসে আসার পরে সে টেকনিক্যালি তার ওয়েবসাইটের লিঙ্কটা আবার এখানে দিয়ে যাবে। এটা হচ্ছে তার লাভ। মানে গেস্ট পোস্ট কেন করব, অন্যের ওয়েবসাইটে লিখে আমার কোনো লাভ আছে? লাভ আছে, যখন প্র্যাকটিক্যালি করব তখন বুঝতে পারবো। অর্থাৎ এটার হেডলাইন সম্পর্কে আমরা যেটা বুঝতে পারছি, গেস্ট পোস্ট হচ্ছে অন্যের ওয়েবসাইটে যে আপনাকে লেখালেখি করতে হবে। ওয়েব 2.0 ক্রিয়েশন, এটা জানেন কেউ? ওয়েব 2.0 ক্রিয়েশন এটা কি, শানুর ভাই? ভাই ওইরকম ধারণা নাই। ওকে, এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমার ডোমেন, তাই না? এটা ডোমেন না? তো আমরা তো আবার ব্লগও খুলেছি। তো বলেন তো এই ব্লগ আর এইটার ডিফারেন্সটা কি? মনে হয় হ্যাঁ, এটা হচ্ছে ধরে নেন এটা একটা সেকেন্ড ভার্সন, হ্যাঁ এরকমই ধরে নিই। এইভাবে বলা ছাড়া আপনাদেরকে প্র্যাকটিক্যালি যখন করাবো তখন বুঝতে পারবেন যদিও সবগুলো, তবে এখন বুঝে নেন। ব্লগারটা হচ্ছে আমাদের একটা ওয়েব 2.0, হ্যাঁ এটাই মনে করেন এই সিমিলার একটা ওয়েবসাইট আমি ব্লগে খুললাম, এটা হচ্ছে আমার জন্য ওয়েব 2.0 ক্রিয়েশন। এটারই সেকেন্ড একটা ভার্সন আমি এখানে ক্রিয়েট করলাম, বা এটার 10টা। এটা হচ্ছে বিভিন্ন ধরনের আরো আছে ব্লগের মতো, আরো অনেক ওয়েব 2.0 আছে। আপনারা যদি ওয়েব 2.0 লিখে গুগলে একটু সার্চ করেন, ভাই আপনি কি 2.0 বলা যাবে? না 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 না, এটা সেকেন্ড ভার্সন। হ্যাঁ আচ্ছা, মানে ওই ওয়েবসাইটের মানে সবকিছু থাকবে ওখানে, সামারাইজ করা থাকবে নাকি? হ্যাঁ, ওয়েব 2.0 লিস্ট, হ্যাঁ লিস্ট দেখি আমরা।
আমাদের ইউআরএল নিয়ে যে আমরা হচ্ছে ইয়েতে করতে পারবো, অর্থাৎ বলেন ওয়ার্ডপ্রেস বলেন, এই দেখেন চলে আসছে ওয়েবসাইট গুলো। প্রথমে যেটা আছে সেটাই হচ্ছে blogspot.com। ব্লগার, টামলার, ওয়ার্ডপ্রেস অনেক আছে, মানে অভাব নাই আর কি। রেডিটও দিয়ে দিচ্ছে এর মধ্যে, না রেডিট না, সরি, এই তো বলছিলাম রেডিট তো থাকার কথা না এর মধ্যে। যে উইবলিতে আমরা অ্যাকাউন্ট করেছিলাম না ব্লগের মতো করে, উইবলি উইবলিতে করছিলাম কি ভাই, উইবলিতে করিনি মনে হয়। আমার মনে হচ্ছে কেন জানি যে আপনাদেরকে উইবলিতে আমি কাজ শিখাইছি। না ভাই, বি3 শিখেছেন, বি ফ্রি এটা তো আপনার টেমপ্লেট ডিজাইন। ভাই উইবলি দেখান না, আপনি বলেছিলেন যে প্রফিফাইটা দেখাবেন, একবার বলেছিলেন। কি বলেছিলাম ভাই? একবার সুফিফির কথা বলছিলেন। দেখাবেন তাই বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম অনেক ওয়েবসাইট দেখেন। আমি জাস্ট আপনাদেরকে ওই ওয়েব 2.0 ক্রিয়েশন, এটা আপনাদের কাছে আনকমন, হয়তো অন্যান্য বিষয় সম্পর্কে সবাই জানেন, হ্যাঁ। তো এই জন্য জাস্ট আমি এটা দেখালাম যে ওয়েব 2.0 আসলে এইভাবে বলতে গেলে তো অনেক অনেক টপিক আছে, আবার প্রিভিয়াসে ব্যাক করতে হবে, এই জন্য আমি ব্যাক করতে চাচ্ছি না এখন। আর এসইও এর মধ্যে যেহেতু আছি, এসইও করব, শিখবো, আর হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটার উপরে অ্যাপ্লাই করব, এরকমটাই আমাদের নেক্সট ক্লাসগুলোর প্ল্যান এরকম আছে। আর এসইও যদি পার্টগুলো শেষ করে ফেলি, অর্থাৎ এই 7টা পার্ট যদি আমরা শেষ করে ফেলি, তাহলে আমরা নতুন করে আবার হচ্ছে লিড জেনারেশনের দিকে একটু সময় দেব। তারপরে আমাদের প্রিভিয়াস ক্লাসের কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো ভাই আমরা কি লিড জেনারেশনটা শিখেছি না, যে আমরা যেগুলো কালেক্ট করবো ওগুলো লিড জেনারেশন বলছে? না, এইটা আসলে লিড জেনারেশন বলা চলে না। লিড জেনারেশন যেটা, এটা আর একটু ডিফারেন্স আছে। আমি আপনাদেরকে মেবি দেখাইছিলাম কিছু স্ক্রিনশট। হ্যাঁ, লিড জেনারেশনের কিছু টুলস আছে, এগুলোর কিছু ব্যবহার আছে, এক্সটেনশন আছে। এর মধ্যে আছে মেল ফাইন্ডার, সেলস নেভিগেটর, নেম টু মেল, apollo.io, এক্সেট্রা। অনেক অনেক বিষয় আছে, মানে লিড জেনারেশন নিয়েও 50টা ক্লাস নেওয়া সম্ভব। ভাইয়া এটা অনেক বড় টপিক। হ্যাঁ ফেরদৌস ভাই, কালকে হচ্ছে যে বায়ার্স এর কাজটা আমি পাইছিলাম, ওইখানে উনি আমাকে যে সিবিএস ফাইলটা দিয়েছিলেন, ওইখানে হচ্ছে লিড জেনারেশন দেখা ছিল। লিড জেনারেশনের নিচে ভাইয়া সব মেল আইডি দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, মেয়ের আইডি দেওয়া ছিল, মেইল আইডি দেওয়া, মেল ও মেল আইডি, বুঝতে হ্যাঁ। তার পারছি। মানে কি লিড জেনারেশন মানে কি ভাইয়া, তো মেল কালেকশনটাও কি এক ধরনের লিড জেনারেশন তাহলে? হ্যাঁ, এক ধরনের লিড জেনারেশন, এটা ঠিক আছে। কিন্তু লিড জেনারেশন বলতে মানে মূলত ক্লায়েন্ট যেটা চায়, আমি আপনাদেরকে একটু দেখাই যেহেতু টপিকটা। ভাই আমি কালকে একটা পাইছিলাম, বলতেছে যে এই গল্পের শেষ নাই। কারণ কি জানেন, মানে প্রতিনিয়ত আমি যে সময় মনে করেন ওই কাজটা যেটা করেছি, যে সময়ে করেছি, ওই সময় যে টুলস ব্যবহার করেছি, আর আজকে এক একটা টুলস মানে হিউজ ডলার পেইড হয়ে গেছে। আগে তখন ওই সময়টাতে ফ্রি ছিল, এখন আবার নতুন আপডেট হচ্ছে, আবার যে টুলসটা নতুন লঞ্চ করার জন্য চেষ্টা করছে, ওই টুলস করছে কি ফ্রি সার্ভিস দিচ্ছে। দেওয়ার পরে আপনার যে কাজটা, এটা কি এখন কোন ফ্রি টুলস দিয়ে করা যাবে যে কাজটা করেছেন? হ্যাঁ হ্যাঁ করা যাবে না, আবার করা যাবে। তো ভাই ওই জিনিসটা আমি যদি- শিখলে তো আমরা শিখলে তো পারতাম লিড জেনারেশন মোটামুটি। ভাই এই কাজ প্রচুর দেখি ভাই, কিন্তু আচ্ছা, লিড জেনারেশন সম্পর্কে জানি না বলে বিট করতে পারি না। ভাই আমাদের আগে বিট লাগবে ভাই, বিটের ব্যবস্থা করেন। এখানে ইয়ে করতে হবে, মানে আপনার অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, আমি অ্যাকাউন্টটা এখন করছি না, এগুলা টপিক হারাই যাবে তাহলে। apollo.io একটা ভালো ইয়া, এখন ফ্রিতে 100টা পর্যন্ত দিচ্ছে সার্ভিস। 100টা লিড কালেক্ট করার পরে আপনি ইয়ে করতে পারবেন। এরপরে আরো আছে অনেক, ক্লিয়ার বিট নামে একটা ইয়ে আছে, ক্লিয়ার বিট, দেখি। এগুলো কি ভাইয়া সব লিড জেনারেশনের জন্য? সব লিড জেনারেশনের জন্য।
এই যে ক্লিয়ার বিটের এক্সটেনশন আছে, এগুলা আপনি অ্যাড করে নিয়ে কাজ করতে পারবেন। ক্লিয়ার বিটের মাধ্যমে তো ভালো কাজ হয় আর কি। ভাই আজকে থাক, অন্য একদিন টাইম করে ভাই 4 ঘন্টা ভাই লিড জেনারেশন শিখায়েন ভাই। ঠিকই বলছেন। উল্টা পাল্টা লেগে যাবে ভাই, না তো এখন। তো মানে ডিফারেন্সটা বোঝাই, ডিফারেন্সটা হচ্ছে মনে করেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হচ্ছে, বা আমরা যখন ইমেল, ও যখন ইমেল কারো কাছ থেকে বের করে নিছে না, এই যে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস মনে করেন সবকিছু বের করে নিছে, নেয়ার পরে আপনাকে শুধুমাত্র এই ইমেল অ্যাড্রেসের ঘর যেটা আছে এইটা কপি করে আপনাকে দিয়ে দিছে। আর লিড জেনারেশনের কাজের প্রাইস আছে প্রচুর পরিমাণে, একটা করে লিড প্রায় মনে করেন $1 উপরে। হ্যাঁ, এমনও লিড জেনারেটর আছে যেগুলো মনে করেন $2-3 করে একটা করে লিড কমপ্লিট করতে পারেন। একটা করে সেল কমপ্লিট করবেন মানে হচ্ছে $2-3-4 হয়। হ্যাঁ, এরকম হয়। তাহলে 100টা লিড করতে পারলে মনে করেন $300-400। হ্যাঁ, একটা অংশ লিড জেনারেশনের, এটা একটা অংশ। এ হচ্ছে আমাদের ওয়েব 2.0 ব্লগ টাইপ। এখানে যদি আমরা আমাদের সিমিলার আমাদের ওয়েবসাইটের মতো করে আরেকটা সিমিলার ব্লগ ক্রিয়েট করি, ওয়ার্ডপ্রেসের যে বিষয়গুলো আছে সেগুলো যদি করি, সেটা হচ্ছে আমাদের ওয়েব 2.0। ডিরেক্টরি সাবমিশন কে জানেন? ডিরেক্টরি সাবমিশন কি জানা নাই ভাই। ডিরেক্টরি সাবমিশন কিছুটা ওয়াল্টারের মতো। হ্যাঁ, কেমন ওয়াল্টার? মানে আপনার সাথে আমার চুক্তি হবে, এই যে সোহানুর ভাই সরি টমি ভাইয়ের ওয়েবসাইটটা, টমি ভাইয়ের ওয়েবসাইটে আমি যাব, যে আমার লিংক রেখে দেব। এখন আমার লিংক যে টমি ভাইয়ের ওয়েবসাইটে রাখবো, টমি ভাই আবার আমাকে শর্ত দিবে যে তাহলে আমার ওয়েবসাইটের লিংক হচ্ছে, মানে টমি ভাইয়ের ওয়েবসাইটের লিংক হচ্ছে আমার ওয়েবসাইটে রাখতে হবে। আমরা এটুকুই বুঝে রাখি, আপাতত এটুকু বুঝে রাখি যে এটা একটা ওয়াল্টারের মতো। আর এটা তো বুঝতেই পারছি, সোশ্যাল মিডিয়া শেয়ারিং আরো এক্সেট্রা অনেক বিষয় আছে এর ভেতরে, যেমন আপনার যেখানে খুশি আপনি শেয়ার করে দিচ্ছেন। এই ধরনের উল্টাপাল্টা কিছু আছে, যেখান থেকে সিপিএ লিড টিড করে, বা এগুলা আসলে কোনো ভ্যালিড কাজ না। তো এই শার্টটার উপরে যদি আমরা ফোকাস করতে পারি ঠিকঠাক ভাবে, আমাদের ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে আসবে। ওকে, আমি এখন জাস্ট আপনাদেরকে একটু জিজ্ঞেস করব যে আপনারা এই শার্টটা সম্পর্কে বুঝতে পেরেছেন কিনা, মানে কোনোটা সম্পর্কে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা, যে এটা আমি এখনো বুঝতে পারিনি। হেডলাইনটা জাস্ট সংজ্ঞা, কাজ তো জানি না, এটা তো আমি জানি, সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি কিনা। তাপস ভাই আজকে এত লেটে জয়েন করেছেন কেন? তাপস ভাই শুনতে পাচ্ছেন? তহিদ ভাই পরে কথা বলেছিল। ও আচ্ছা, তাপস ভাই সমস্যা। হ্যালো, তহিদ ভাই আপনাকে না আপনার প্রথমের দিকে ডাকছিলাম ভাই কথা বলার জন্য। কি অবস্থা সব? আমি একটু গাজীপুরে গেছিলাম, বলছেন আমি তো
ক্লাসে, কিন্তু একটু বাইরে থাকার জন্য হয়নি, মানে বুঝতে পারিনি। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি, যে নিচেরটা একটু মানে একটু কনফিউজ আছে, নিচে লাস্ট 7 নাম্বারটা। আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝছি। তো এই ভাই আপনি ডিরেক্টরি সাবমিশন সম্পর্কে বলতে পারবেন? ডিরেক্টরি সাবমিশনটা কি? কোনটা ভাই, কয় নাম্বার? ডিরেক্টরি সাবমিশন হচ্ছে 6 নাম্বার এটা। ডিরেক্টরি, হুম। আচ্ছা আচ্ছা, এটা বলেন বলছেন ভাই, কিন্তু মনে নাই ভাই এটা। আচ্ছা, কেউ একজন বলেন, আমাদের ক্লাসের কেউ একজন ডিরেক্টরি সাবমিশন। গিভ এন্ড টেক, আমার তোমারটা দাও আমারটা নাও, এরকম একটা ব্যাপার। খালিদ ভাই বুঝতে পারলাম না। গিভ এন্ড টেক মানে তোমারটা নাও আমারটা দাও, মানে আমারটা আমার ওয়েবসাইটে তোমার আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিবা, আর আমার তোমার ওয়েবসাইটে আমারটা নিবা, এরকম একটা ব্যাপার, তাই না ভাই? হ্যাঁ ঠিক আছে, গুড। খালিদ ভাই আপনি ফোরাম পোস্টিং সম্পর্কে বলতে পারবেন? না ভাই। আচ্ছা, কেউ একজন ফোরাম পোস্টিং সম্পর্কে? ভাই ফোরাম পোস্টিংটা হচ্ছে যেখানে কোশ্চেন এবং নিজস্ব ওদের কোনো কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমাদের ওয়েবের লিঙ্কটা দিয়ে যারা জাস্ট ওদের বলে দিচ্ছে আপনারা এখানে গেলে আরো বিস্তারিত কিছু জানতে পারবেন, এরকম আর কি। থ্যাংক ইউ শহীদ ভাই, ঠিক বলেছেন। এইটাই জাস্ট এই যে আমরা আরেকবার করে প্রিভিউ শুনছি আমাদের নিজের মধ্যে। আমি আসলে জিজ্ঞেস করার কারণ কিন্তু এটাই, মানে এখনো যাদের একটু কনফিউশন আছে সেটা যেন চলে যায়, এই জন্য আমি আপনাদেরকে দিয়ে বলাচ্ছি। এটাতে আবার কেউ আবার কিছু ইয়ে করবেন না যে ভাই আবার বলতে হচ্ছে কেন, এরকম কোনো মাইন্ডে থাকবেন না প্লিজ। আমরা কিন্তু খুবই ফ্রেন্ডলি ক্লাস করি, সো হবে। সাব্বির ভাই, সাব্বির ভাই জামিল ভাই কথা বলেন নাই আজকে। জামিল ভাই আসে। হ্যাঁ তখন ভাই। হ্যাঁ জামিল ভাই, আপনি এই গেস্ট পোস্টিং সম্পর্কে বলতে পারবেন? মানে গেস্ট পোস্টিং, ব্লগ বা আর্টিকেল সাবমিশন বিষয়টা একই তো, এই জন্য আমি এক লাইনে শেষ করে দিয়েছি। হয়তো এক একজন এক এক রকম নামে চেনে। কেউ হয়তো বলতে পারে যে ভাই আপনি গেস্ট পোস্টিং শিখালেন, ব্লগ পোস্টিং তো শিখালেন না। আবার কেউ বলতে পারে ভাই আর্টিকেল সাবমিশন তো বুঝাইলেন না, কি জিনিস ভাই এটা? মানে এসিওর মধ্যে অনেকেই বিভিন্ন নামে কল করে, এজন্য আমি জাস্ট একটা লাইনের মধ্যে এটাকে লিখে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, এটা আমি একটু বলি। হ্যাঁ আচ্ছা, ব্লগে যখন অন্য একজন, হ্যাঁ অন্য একজন তার ব্লগ সম্পর্কে কোন তথ্য ওখানে অ্যাড করবে, হ্যাঁ, এবং সেটা সম্পর্কে কিছুটা তথ্য সে নিজের মতো করে দিবে, সেটা হচ্ছে গেস্ট। ওকে, এটাকে যদি আমি একটু সহজভাবে বলি, মনে করেন আপনার ওয়েবসাইটে আমি অন্য ব্লগে লিখবে আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা এই যে বললাম না, আমরা কি জানি যে জি জি জি, আমরা জানি যে
এই ওয়েবসাইটে শুধুমাত্র আমি পোস্ট করতে পারবো। আর আজকে আমি টমি ভাইকে লগ ইন অ্যাক্সেস দিয়েছি, তার জন্য টমি ভাই পোস্ট করতে পারবে। কিন্তু আমাদের ক্লাসের এমন কেউ আছেন যে এই ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন? কেউ আছেন? কেউ নেই। এই তো, এখন আমি এই ওয়েবসাইটটিকে এমন একটা সিস্টেম করে রাখতে পারি যেন আমাদের ক্লাসের সবাই তো পারবেই, প্লাস আরো সবাই যদি মনে করে এসে আমি এই ওয়েবসাইটে লিখবো, অর্থাৎ সেই অথরিটি আমি তাকে দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের এই অপশনটা, অর্থাৎ গেস্ট পোস্টিং আর্টিকেল সাবমিশন। হ্যাঁ, ওকে ফেরদৌস ভাই, আপনি একটু কমেন্ট ব্যাকলিংক সম্পর্কে বলবেন। ফেরদৌস ভাই। হ্যাঁ, কমেন্ট ব্যাকলিংকটা হচ্ছে যে আমি যখন অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যখন ভাই ইউআরএল কমেন্টে যে যখন ভাই আমার ইউআরএলটা আমি দিব। হ্যাঁ, যেমন অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে আমি দেখাচ্ছিলাম যে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমি যে কোনো কথাকে লিংক আপ করতে পারছি। সো আমি ওইখানকার ভিজিটরকে ভাইয়া আমি হচ্ছে আমার ওয়েবসাইটে নিয়ে আসবো। হ্যাঁ, এমন একটা কমেন্ট করে আসবো, এটা ওয়েবসাইটটার জন্য ভালো। যেমন আমি এটা লিখতে পারি যে এই কন্টেন্ট গুলো খুবই সুন্দর হয়েছে, এখানে ভালো কিছু তথ্য শেয়ার করেছে, এর জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি মোহাম্মদ স্বপন হোসেন, আমারও একটা ছোটখাটো ওয়েবসাইট আছে, আপনারা আমার ওয়েবসাইটটাও চাইলে একটু ঘুরে দেখে আসতে পারেন। আমি এক কথায় মানে এমন একটা কথা বলবো যেন ওই ওয়েবসাইটটার জন্য মঙ্গলকর, অর্থাৎ ভালো কিছু লিখবো। এই কমেন্ট ব্যাকলিংক কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাপ্রুভ করবে সে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের অনার। আমার ওয়েবসাইটে যদি কেউ এখন কমেন্ট করে, চাইলে আমি তাকে অ্যাপ্রুভ দিতেও পারি, নাও পারি। টমি ভাইয়ের ওয়েবসাইটে যদি এখন আমি যা কমেন্ট করি, এটা কি সাথে সাথে পাবলিশড হবে? কখনোই হবে না। টমি ভাই যখন এটাকে পাবলিশ করবে তখন সেটা পাবলিশড হবে। এই হচ্ছে ব্যাপার। তো এমন কিছু কমেন্ট করতে হবে আমাদের যেন ওই কমেন্টের মাধ্যমে ওই লেখাটাকেও সম্মানিত করা হয়, মানে একটু পাম টাইপ আর কি। হ্যাঁ, ওকেও পাম দেওয়া হয়, কমেন্টটা যেন অ্যাপ্রুভ হয়, অ্যাডমিন থেকে যেন অ্যাপ্রুভ হয়। হ্যাঁ, এটাই আর কি। তো কমেন্ট ব্যাকলিংক, এটা হচ্ছে আমাদের কমেন্ট ব্যাকলিংক। তাপস ভাই, কি আপনি অ্যাভেলেবল এখন? তাপস ভাই, কি ব্যাপার? তাপস ভাই কথা বলছে না কেন? কে শাহানুর আলম ভাই? শাহানুর আলম ভাই, আমি অ্যাভেলেবল। আচ্ছা, আপনি তখন হ্যাঁ, আচ্ছা, তাপস ভাই আপনি একটু বলেন সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে। তাপস ভাই, সোশ্যাল বুকমার্কিংটা স্বপন ভাই, যে আমি যখন পারবো, আমি যখন কোন একটা ওয়েবসাইটের লিংকটা বুকমার্ক করছি সেটা শুধু আমি দেখতে পাচ্ছি। বাট সোশ্যাল বুকমার্কিং সিস্টেমটা এমন যে আমি কোন একটা সাইট বুকমার্ক করে রাখলে ওইটা যেন সবাই দেখতে পারে যে এই সাইটটা আমি বুকমার্ক করছি, এতে করে অন্যরা ইন্সপায়ার্ড হতে পারে যে এখানে হেল্পফুল কোনো তথ্য আছে, সেই ক্ষেত্রে তারাও এটা বুকমার্ক করবে, এরকম আর কি। আচ্ছা, ঠিকই বলেছেন। অর্থাৎ বুকমার্ক করব আমি, কিন্তু এটা দেখতে পাবে সবাই, তাতে ইন্টারেস্ট ফিল করবে যে কি ব্যাপার, তাপস ভাই এটা কি বুকমার্ক করে রেখেছে, অবশ্যই ভালো কোনো কন্টেন্ট আছে, তাই না? এইটা আগ্রহের উপরেই বুকমার্কিং কাজটা চলে। আসলে তার মধ্যে থাকবে কি লিংক, এই লিংকের মাধ্যমে সেটা প্রমোট হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গা আছে আমাদের সোশ্যাল বুকমার্কিং করার জন্য, আমাদের অনেক স্টেজ আছে যেগুলোর মাধ্যমে আমরা করবো। ওকে, শাহানুর আলম ভাই, আপনি ফোরাম পোস্টিং সম্পর্কে একটু বলেন। ফোরাম পোস্টিং হচ্ছে আপনার কি যেন বলছিল ভাই, ভুলে গেছি। মোহাম্মদ আলী ভাই, ওকে ঠিক আছে, যান নামাজে যান। আচ্ছা, যে কোনো একটা টপিক নেন। শাহানুর আলম ভাই, সাব্বির ভাই, কন্টিনিউ করেন। সাব্বির ভাই বলেন। ফর্ম পোস্টিংটা বলছিলেন ভাই, যেমন হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা, আমার বাসা ভাই নাটোরে না, রাজশাহীতে। আমি তো জানি না নাটোরের কাঁচাগোল্লা কেমন। তো ভাই হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমি কমেন্ট করলাম যে হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা কেমন, এখানে এটা আমি কিনতে যাচ্ছি। তো হচ্ছে যার বাসা নাটোরে
সে ওইটা দেখে ওইখানে এসে আবার কমেন্টে রিপ্লাই দিবে যে হ্যাঁ নাটোরের কাঁচাগোল্লা বেস্ট, তো আপনি চাইলে এটা কিনতে পারেন, বা হয়তো প্রাইসটা ওইখানে রিপ্লাই দিয়ে জানাবে আমাকে। এটা হচ্ছে ফরম পোস্টিং। হ্যাঁ, তবে এই ফোরাম পোস্টিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই রিলেভেন্ট হতে হবে, আপনার কোশ্চিনের অ্যান্সারটাই হতে হবে। এখন আপনি দেখা যাচ্ছে ওই যে উদাহরণটা দিয়েছিলাম যে নাটোরের কাঁচাগোল্লা সম্পর্কে ধরেন কেউ একজন সাব্বির ভাই জানতে চেয়েছে, এখন এর মধ্যে করেছে কি পারভেজ ভাই যায় বলছে, পারভেজ ভাইয়ের আমের ব্যবসা আছে, পারভেজ ভাই যায় বলছে যে ভাই এই আমটা খুব মিষ্টি বা সেই মনে করেন এগুলা যদি লেখে, আসলে ওটা কিন্তু গ্রান্টেড হবে না। আসলে উল্টা পাল্টা কোনো কিছু লিখে ফোরাম পোস্টিং বলেন, এই পার্ট যতগুলো এখানে পার্ট আছে, উল্টা পাল্টা কোনো কিছু করে কাজ নেই। শুধুমাত্র রিলেভেন্ট যে বিষয়টা, অর্থাৎ আপনি আসলেই জানেন যে নাটোরের কাঁচাগোল্লাটা ভালো, তাহলে আপনি নাকি অ্যান্সারটা করলে ওখান থেকে বেনিফিট পাবেন। না হলে ওটা আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকারক হবে, কখনোই উপকার হবে না। মনে করবে যে এই ওয়েবসাইটের যে ওনার, ইনিও মানে স্প্যাম, এই যে স্প্যামিং সম্পর্কে আমরা বলছিলাম যে এটা একটা স্প্যাম। আপনি কাঁচাগোল্লা সম্পর্কে বলতে বলা হয়েছে, আপনি বলছেন যে আম সম্পর্কে। ওকে, আমাদের মধ্যে আর কে আছেন? পারভেজ ভাই, পারভেজ ভাই বলেছেন? আমি বলি নাই, কিন্তু যে আমি শুনছিলাম তো একটু ইয়ে ছিল। 5 নাম্বারটা কিন্তু বলে নাই, 5 নাম্বারটা বলে দিলে আমার জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শাহানুর আলম ভাই আপনি কি 5 নাম্বারটা বুঝেছেন? হ্যাঁ ভাই বুঝেছি। ওকে, 5 নাম্বারটা আমাদের হচ্ছে ব্লগের আপডেট লেটেস্ট ভার্সন এক কথায়। পারভেজ ভাই বুঝতে পারেনি। হ্যাঁ, আপনি একটু বলেন, কন্টিনিউ করেন তো। এই ওয়েব 2.0 ক্রিয়েশন যেটা, ওয়েব 2.0 ক্রিয়েশন হচ্ছে আমাদের যে ব্লগের কাজগুলো করেছি আমরা, সেই ব্লগেরই একটা ভার্সন, এই তো একটা আপডেট। ব্লগের ভার্সন না, ব্লগের ভার্সন না, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট মনে করেন প্রথম ভার্সন। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলেছি। আমাদের ওয়েবসাইট মনে করেন হচ্ছে যেটা ডোমেন হোস্টিং আছে, যেটা আমাদের এই যে এটা মনে করেন প্রথম ভার্সন। লিস্টের যে মানে ভর্তি ফর্মগুলো, এটা হচ্ছে আমাদের প্রথম ভার্সন। এইটার উপরে আরেকজন হচ্ছে টমি ভাই করেছে কি আরেকটা ব্লগ লিখেছে। হ্যাঁ, ওটা হচ্ছে মনে করে নেন সেকেন্ড ভার্সন। এটাই হচ্ছে আমাদের ওয়েব 2.0 ক্রিয়েশন। সাবডোমেনের মতো কাজ করতে পারি না, সাবডোমেনকে আমরা ওয়েব 2.0 বলতে পারি না। এখন আপনি আমার এই সাবডোমেনকে কখনোই ওয়েব 2.0 বলতে পারবেন না এটাকে। ওকে, মোটামুটি আমরা বুঝে ফেলেছি। আর কোনোটা নিয়ে প্রশ্ন আছে কি? না ভাই, এখন আপাতত নাই, মোটামুটি ক্লিয়ার লিখে নিয়েছি। ওকে, তাহলে আমরা একটা টপিক নিয়ে আজকে ক্লাস করে ফেলি। এখনো আমাদের অনেক সময় যেহেতু আছে, তার আগে একটু ব্রেক প্রয়োজন। একটা ব্রেক নেই, ছোট্ট একটা ব্রেক নেই 5টা পর্যন্ত। 5টায় স্টার্ট করে আমরা দেখি পরের টপিকটা কি আছে। আচ্ছা, লিংক বিল্ডিং আছে, লিংক শেয়ারিং আছে, ব্যাকলিংক আছে। তো 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা পরের স্লাইডে যাব। হ্যাঁ হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। তবে আমি দেখে দেখে রিসিভ করি, বুঝছেন। অনেক দেখা যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, কিন্তু অনেক বাজে আর কি, ওইগুলো আমি অ্যাকসেপ্ট করি না। ভাই এবার কি বলবেন, এবার বলেন। এই যে দেখেন আমার এই ফেক আইডি তো ভাই হচ্ছে মানে মেয়ের যে ফেক আইডিটা আছে ওইখানে ভাই
এই যে রিসেন্ট ভাই একটা হচ্ছে আপনার ইয়া দিয়েছে, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে সাদিয়া ফাতিমা। সাদিয়া তো কিছু থাকছে না ভাই। সাদিয়া, এবার বলেন কি বলবেন? সমস্যা আছে ভাই, কারণটা আমি বলি, সবাই খুব সাদিয়া লিখে সার দিয়েছে মানে ফেসবুকে বুঝতে পেরেছে কিওয়ার্ড সাদিয়া আমাদের, ঠিক আছে না? এই যে ভাই আমি দেখাচ্ছি, দেখেন, এই দেখেন এখান থেকে দেখেন, এই দেখেন ভাই যে সাদিয়া ফাতিমা, এখনো আমি কনফার্ম করিনি ভাই যে সাদিয়া ফাতিমা। করেন তাড়াতাড়ি করেন। এটা আর কে? খুশি? এই যে আপাতত আছে ভাই ওই যে 875টা। 875 অনেক। ভাই আরেকবার সাদিয়ার প্রোফাইলটা দেখান তো, সাদিয়ারটা কোনটা আমি একটু সার্চ দিয়ে দেখি। সাদিয়া কি লেখা আছে? এরপরে তার করা যায় না। আমি হচ্ছে এই আইডি থেকে ভাই মাত্র 2টা কাজ করতেছি। একটা হচ্ছে আমার যে পেজটা আছে যে অ্যামাজনের, ওই পেজটার হচ্ছে মার্কেটিং করতেছি, আর হচ্ছে আমার গিগ গুলো। এটা ভালো কথা বলেছেন ভাই, আমি তো ভুলে গিয়েছিলাম অ্যামাজনের ব্যাপারটা। অ্যামাজনের আপনাদেরকে হচ্ছে এটা শিখাই দেবো, হ্যাঁ আপনারা মাথায় রাখবেন বিষয়টা। যদিও আপনারা মার্কেটিং এখানে যতটুকু করেছেন আপনারা নিজেরা বা নিজেদের জন্য হলেও এই অ্যামাজনে কিভাবে আদার্স কোনো ওয়েবসাইটে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট করতে পারেন, অ্যাফিলিয়েটে কিন্তু ভালো ইয়ে আছে। যদিও প্রথম অবস্থায় আমি এটা সাজেস্ট করবো না, কিন্তু আমরা যখন আসলে ডিজিটাল মার্কেটিং আমাদের মাথায় ঢুকে যাবে তখন কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুবই ভালো একটা প্রফিট দিবে আপনাকে। সো এটা কিন্তু শিখতে হবে সবার। আপনি যে কোনো একজন আমাকে শেষের দিকে, আমাদের ক্লাসের শেষের দিকে এটা মাথায় দিয়ে আগের দিন বলবেন, পরের দিন আমরা কিভাবে অ্যামাজন হোক বা আদার্স কোনো ওয়েবসাইটে যেখানে অ্যাফিলিয়েট করা যায় সেখানে কিভাবে আমাদের অ্যাকাউন্ট করা যায়। এটা কিন্তু খুবই ইজি না যে মানে চাইলেন আর আপনি পারলেন এরকম না, একটু ডিফারেন্স আছে। এজন্য আমি বলছি আপনাদেরকে ডিসকাস করলে সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাথায় থাকবে, তাহলে কাজ করাটাও আপনাদের কাছে খুবই সহজ হবে। আমি চেষ্টা করবো আর একটু সহজভাবে বোঝানোর জন্য যে কিভাবে অ্যাফিলিয়েট করা যায়। ওরাও কিছু সাজেস্ট করে, এছাড়া ওখানে কিছু ইনফরমেশন চাই যেগুলো আমাদের কাছে আনকমন মনে হতে পারে। সবাই কি পায়োনিয়ারে অ্যাকাউন্ট করেছেন? পায়োনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য একটা বিষয় আপনাদের ইম্পর্টেন্ট, করেছেন কে কে? মানে পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে কার কার? ভাই একটা জিনিস যেটা যে পায়োনিয়ারে ভাই সব সময় হলো আপনার টাকা কাটে না নাকি? ওই যে ডলার যেটা আপনি বললেন না $30 করে বছরে, ওইটা নাকি কাটে না সব সময়। আপনি যদি কার্ডকে পুশ করে রাখেন তাহলে কাটবে না তো ভাই। ওই পায়োনিয়ারে আমি যদি কার্ড মানে অ্যাকাউন্ট যদি করি, কার্ড যদি না নিই পায়োনিয়ারে, তাহলে আমার $30 কাটবে না। অ্যাকাউন্ট করলে কোনো কাটবে না, কিন্তু যদি পায়োনিয়ার থেকে আমি কার্ড তুলি, মানে কার্ড যদি তাহলে কাটবে। হ্যাঁ, আমি তো এই ইনফরমেশনই আপনাদেরকে দিয়েছিলাম। তো কার্ড যদি না করি পায়োনিয়ার অ্যাকাউন্ট শুধু করে রাখলে সমস্যা ভাই? না, কোনো সমস্যা নেই। তো আমাদের কি কার্ড তোলা দরকার? কার্ড, হ্যাঁ, আপনি যখন এই যে আমাদের হচ্ছে স্বাধীন মাস্টার কার্ড আমরা ডলার লেনদেন করতে পারছি না, কিন্তু যখন আপনার পায়োনিয়ার কার্ড হবে, ফেসবুক বুস্ট বলেন বা এক্সেট্রা, কোথায় পেমেন্ট করবেন আপনি কোনো সমস্যা নেই, পায়োনিয়ার কার্ড অ্যাটাচ করে দিবেন, পেমেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করা যায় না? না, পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে না, ওখানে কারেন্ট নাম্বার চাই। দেখবেন প্রত্যেকটা জায়গায় পেমেন্ট সিস্টেম মানে হচ্ছে কার্ড। আচ্ছা আচ্ছা। সো পায়োনিয়ার না করে যদি ভাই ইয়াটা যদি করি, অ্যাকোয়াটা যদি করি, তাহলে তো অ্যাকোয়াও ভালো। অ্যাকোয়া করতে যে আবার পাসপোর্ট লাগে, আমাদের সবাই তো আবার পাসপোর্টে অ্যাভেলেবল না। আচ্ছা, পাসপোর্টে যদি না থাকে, ডেট না থাকে তাহলে হবে না? না, ডেট থাকতে হবে। হয়ে গেছে, ডেট থাকতে হবে। সাউথ ইস্ট ব্যাংকের একটা দিচ্ছে ডুয়েল কারেন্সির ভাই, ওই কার্ডটাও ভালো। ইয়া দিয়ে আপনার পাসপোর্ট দিয়ে। আমি সেদিন ব্র্যাক ব্যাংকের কথা বললাম, বুঝছেন? তো ব্র্যাক ব্যাংক ওরা বলতেছে যে টাকা এখনো লাগে হবে। হ্যাঁ ভাই, 20,000 না 30,000 টাকা। হ্যাঁ, অনেক ঝামেলা। তাতে বললাম যে আমাদের জন্য তাহলে সম্ভব না। ওই আমি ভাই ইউসিউবের কথা বলছিলাম, তো ইউসিউবের বলতেছে তখন ইয়া দেখানো লাগবে আপনার, যে আপনি যে যদি বিজনেস করেন তাহলে আপনার ওই যে বিজনেসের যে ইয়ার লাগে না, ট্রেড লাইসেন্স দেখানো লাগে, অথবা 30,000 টাকা জমা রাখতে হয়। ওটা সব সময় থাকতে হবে? হ্যাঁ,
এর জন্য ভাইয়া সুবিধা হচ্ছে অ্যাকোয়াতে, আর অ্যাকোয়াতে খরচও কম, 3 বছরের জন্য হচ্ছে 575 টাকা। আচ্ছা হ্যাঁ এটাও ঠিক বলেছেন, কিন্তু এই যে ঝামেলার সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে, এটা হচ্ছে একটু হ্যাঁ এটাই পাসপোর্ট লাগবে, তার পাসপোর্ট বের করতে গেলে আবার আচ্ছা ভাই একো মাস্টার কার্ডে ধরেন যে আমার পাসপোর্টের এখন তো ডেট আছে, আমি করে ফেললাম, কিন্তু পাসপোর্টের ডেট যদি পরে শেষ হয়ে যায় সমস্যা নেই, আর তাহলে যা করে ফেলি গা, আজকে তো পাসপোর্ট। আমি তো বললাম যে চলেন যাই করি, তো চলেন যাই করি, সমস্যা কি, ওটা করে ফেলি ওইটা। তবে পায়োনিয়ারের জন্য কিন্তু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আপনারা পাবেন। পায়োনিয়ার কার্ডটা কিন্তু মনে করেন $30 কাটবে, কিন্তু সব ধরনের প্রে অ্যাভেলেবল। অ্যাকোয়া মাস্টার কার্ডটাও অ্যাভেলেবল। এই কার্ডের সুবিধা হচ্ছে আমি বিডিটিও করে নিয়েও বুথ থেকে টাকা বের করতে পারবো। জি ভাই, চার্জ আছে। হ্যাঁ এটার জন্য চার্জ আছে, হ্যাঁ চার্জ আছে। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট রাখাটা কিন্তু ভালো আপনাদের বিভিন্ন জায়গায়। হ্যাঁ ধরেন যে পায়োনিয়ারে অ্যাকাউন্ট খুলে রাখলাম, কিন্তু কার্ড নিলাম না, আর এদিকে অ্যাকোয়া মাস্টার কার্ড করে রাখলাম, সমস্যা তো নাই। আর আরেকটা জিনিস ভাই, ওই যে স্বাধীন মাস্টার কার্ডে কি মানে টাকা ঢুকানো যায়? না, মাস্টার কার্ডে আপনি টাকা ঢোকাতে পারবেন না, কারণ এখানে তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনার শুধুমাত্র কার্ড। এটা কার্ডে যে ইয়াতে দেখলাম যে ওখানে টাকা ঢুকানো, কিন্তু ব্যাংকে বলেছিল যে টাকা ঢুকানো যায় নাকি। তাদের কাছে গেলে ব্যাংক থেকে হয়তো নাকি এরকম কোন সিস্টেম দিতে পারে, কিন্তু আপনি কোথাও থেকে টাকা ওই কার্ডে ঢুকতে পারবেন না। ওই যে টমি ভাই বললো তো নতুন ফ্রিল্যান্সারের যে নিয়মটা, $1.2 থাকা লাগবে আপনার মাসে ওই কার্ডে, তাহলে ইয়া করবে, একসেপ্ট করবে, যেকোনো কার্ডে একসেপ্ট করবে। ওইটা সম্ভবত ডলার এন্ডোর্স করতে হয়। তো ভাই করা যাবে না এখানে, ইয়াতে স্বাধীন মাস্টার কার্ডে করা যাবে না, না হলে আবার পায়োনিয়ার করতে হবে। এটা তো সম্ভব করা যায়। টমি ভাই তাহলে কত ডলার? 1.5 1.2। হ্যাঁ ভাই আপনি যে কষ্ট করে হলে মানে $2 অন্তত $2 হচ্ছে ব্যাংক থেকে দেয়, কিন্তু $2 আপনাকে দেয় কিনা? যদি করে দেয় অবশ্যই করে দেবো, ওই $2-3 যাই হোক করে ফেলবো। তাহলে আপনি যেহেতু কার্ড পেয়েছেন এই জন্য আমি আপনাকেই বলছি, মানে আপনি করলে সবাইকে আমি এই বিষয়টা করাই নিব। আর মার্কেট প্লেস আমার বাড়ির পাশেই, ব্যাংকটা আমার বাড়ির পাশেই। ও তাহলে তো আরো সুবিধা। হ্যাঁ তাহলে টমি ভাইটা যদি হয় আমরা সবাই তাহলে এই কাজ থেকে যাব। আমি কালকে যাব। ফেরদৌস ভাই তাহলে আমরা কালকে আপডেটটা পাচ্ছি। আসলে এটা নিয়ে আমিও যাব। আপনি যাবেন? খুবই চিন্তিত আমরা, মার্কেট প্লেসে অনেকটা কম সময় দিচ্ছি এখন। আসলে মার্কেট প্লেস নিয়ে আমি আপনাদের সাথে কথাই বলতে পারি না এখন, কারণ শুধুমাত্র বিট। আর হচ্ছে একটু খোঁজ খবর নেই কি অবস্থা আপনাদের ফাইবারের। স্বপন ভাই, ফাইবারের কথা যেহেতু বললেন, আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে গ্রুপে গিয়ে তো আমি হচ্ছে আমার বায়ার্সের টার্গেটেড নিশ অনুযায়ী আমি হচ্ছে সেই গ্রুপে যাচ্ছি, সেই পেজে গিয়ে পোস্ট করতেছি। সেই পেজের হচ্ছে ইউআরএল গুলো আমি হচ্ছে সেভ করে রাখছি, কিন্তু পরবর্তীতে যখন সেই ইউআরএল গুলোতে ঢুকছি তখন তো ভাই পোস্ট গুলো দেখাচ্ছে না। স্ক্রিনশট কে ইউআরএল করে রাখেন সবচেয়ে বেটার। ওইটা করে রাখছি ভাইয়া, ইউআরএল থেকে স্ক্রিনশট নেওয়া শুরু করছি ভাইয়া আমি। তাহলে ক্লায়েন্টকে আপনি ওই ইউআরএলটা দেন না, মানে ক্লায়েন্টকে ইউআরএল দিলে ঝামেলা। হ্যাঁ আমি ভাবতেছি ভাইয়া শুধুমাত্র একটা ওয়ার্ড ডকুমেন্টে ওই হচ্ছে স্ক্রিনশট গুলোকে হচ্ছে পেস্ট করে ওইটাকে পিডিএফ করে দিয়ে দেবো। হবে। আর কতদিন আছে ভাই? আর 3 দিন আছে ভাই। সমস্যা নেই, আপনি ডেলিভারি দিয়ে দিলে ওটা অটো ইয়ে হয়ে যাবে। তবে একটা মেবি আপনি হচ্ছে ইয়েটা পাবেন না, যে ফিডব্যাক, যে রিভিউ আর কি। ওইটাই তো সমস্যা। এটাই সমস্যা আসলে। সত্যি কথা বলতে ভাইয়া, এখন ডলার আর্ন করার চাইতে ভাইয়া রিভিউটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এখন। ডলার আমাদের কাছে কম বেশি যতই আসুক না কেন, আমাদের রিভিউটা বেশি ইম্পর্টেন্ট। রিভিউ কিনে নিব না ভাই, এখন কেনার দরকার নেই। আরো আমাদের ক্লাসে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকজনই বলে যে রিভিউ কিনে নিলে এরপর থেকে নাকি কাজ পায়। হ্যাঁ,
রিভিউ কাজ ভাই, এটা ভুল কথা। আমার দুটো ফ্রেন্ড রিভিউ কিনেছে দুটো করে, এখনো তো কাজ পাইনি। না, ওই যে ফাইবারে পাওয়া যায় টমি ভাই, আপনার ফাইবারে কিনেছে, বাইরে রিভিউ কিনেছে, এখনো কাজ পাইনি। আচ্ছা, আমরা আসলে রিভিউ কিনে কি করব, আবার কি বলবো, আমাদের ফ্রেন্ডের কথা বলছিলাম, কালকে আর কি গেটুকে দেখি 4 কাজে পর্যন্ত কমপ্লিট, 5টা গিগ করছে, 4 গিগ কাজ করে দিয়েছে। কি অটোক্যাড নাকি ভাই? হ্যাঁ, অটোক্যাডে খুব ডিমান্ড ভাই, আমি দেখলাম। তখন আমি বললাম হ্যাঁ রে, ও হাসতেছে। তখন আমি বললাম, ওকে অফার দিলাম, স্বপনের অফারটা দিলাম, হ্যাঁ, যে ও সফল বললাম আমার আছে কিনা, তো বলছে যে ঠিক আছে তাহলে একটু ভেবে দেখি, আর আরো 2-1 আমাকে একজন বলছিল, বলতে যে আমি ওর সাথে কথা বলি, আমি জানাবো নি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওখানে খুব মানে ভালো অপশন পাবে, মানে ভালো হবে। বলছে আচ্ছা ঠিক আছে, আমি জানাবো, কালকে কথা বলছি। স্বপন ভাই, আমরা কি এখনো রিভিউ কিনবো নাকি তাই বলছেন? না না, ওই অনেক সময় হয় কি আপনার ফাইবারে, আমি কিন্তু বলছি না, কারণ হচ্ছে আপনাদের এখনো সময় আছে। আপনারা জাস্ট আজকে 33তম ক্লাস, 33 দিন আসছি, এটা কোনো ব্যাপারই না। ডিজিটাল মার্কেটিং এ 33 দিন শিখেছি, এটা মানে কিছুই না। আমরা তেমন কোনো ইয়েতে যাইনি যেখান থেকে ব্যাক করলে, বা এই 33 দিন থেকে ব্যাক করলে আমরা একদম শেষ হয়ে যাবো, এরকম কোনো ইয়েতে না। তো আমি বলতে চাচ্ছি কি, আমাদের হাতে তো আরো সময় আছে, আমরা ওইটাকে কাজে লাগাই। রিভিউ কিনে নিয়ে হ্যাঁ উঠা যায়, অনেকে আছে যারা, ওই যে আমি একজনের উদাহরণ দিচ্ছিলাম যে ফাইবারে কাজ করে প্রায় 50,000 আপ এখন আর্ন করে, আমাদেরই একজন স্টুডেন্ট, ও কিন্তু ফার্স্ট রিভিউ কিনে নিয়েছে। আর বিষয় হচ্ছে আপনার পরবর্তীতে যদি প্রয়োজন হয় কিনবেন, সমস্যা নেই, আমি এখন সাজেস্ট করবো না। ইউএস এর রিভিউ কিনা যায়, মানে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আপনার ইউএস এর রিভিউ কিনে নিলে ওই গিগটা যে আপনার পিছিয়ে থাকে না, সামনের দিকে চলে আসে, তখন দেখা যাচ্ছে অন্যান্য বায়াররা ইন্টারেস্ট ফিল করে, ওটা উঠে যায়। আর একবার উঠে গেলে তখন আর তেমন কোনো মার্কেটিং এর প্রয়োজন হয় না। ফাইবার এরকমটাই, বুঝছেন, মানে ফাইবারে যে একবার উঠে যায় যে গিগটা, ওটাতে অটোমেটিক্যালি আসে, কোনো মার্কেটিং এরও প্রয়োজন হয় না। মার্কেটিং কন্টিনিউ রাখে সব ফ্রিল্যান্সাররাই, বাট তেমন কোনো মার্কেটিং এর প্রয়োজন হয় না। ভাই, আমরা এসইও শিখলে এসইও কি ফাইবারের উপর অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবো। এই যে অপেজ এসইও শিখতেছি, এটার মধ্যে মনে করেন আপনি এইভাবে, কিন্তু রিলেভেন্ট, অবশ্যই স্প্যাম করা যাবে না। কালকে পিন্টারেস্টে একটা পোস্ট ক্রিয়েট করে আমার যে গিগগুলো আছে না, এই সব গিগগুলো করে ওখানে একটা বোর্ড করছি। আচ্ছা আচ্ছা, দেখে ওখান থেকে কোনো সাড়া পাই কিনা। হ্যাঁ, লিংকডইন থেকেও কিন্তু ভালো। হ্যাঁ, পিন্টারেস্টে তো প্রচুর পরিমাণে একটা সাপোর্ট আছে, যেহেতু ওখানে প্রচুর ইউজার আছে, তো ওখান থেকে যদি আশা করা যায়। আসলে চেষ্টা তো অনেকভাবেই করতেছি, আবার অনেক সময় অফারও তো পাই, কিন্তু কাজে তো লাগে না। আপনার লিংকডইন এও চেষ্টা করতে হবে। লিংকডইন এ কিন্তু ভালো, মানে পিন্টারেস্টের চাইতেও লিংকডইন আরো বেশি ভালো কাজ দিবে, কারণ হচ্ছে লিংকডইন এমনই জায়গা, এখানে একদম প্রফেশনাল ভাবে আপনার এই কাজ নিয়েই কথা। সো লিংকডইন অবশ্য দেয়া নাই, লিংকডইন এ একটু কাজ করে দেখবেন, আর সার্চ করে বিভিন্ন ওয়ে রিলেটেড সার্চ করবেন, বিভিন্ন কোম্পানির, বাইরের কান্ট্রির বিভিন্ন কোম্পানির ডিজিটাল মার্কেটিং এর ম্যানেজার যে আছে, সিইও, ফাউন্ডার বা এরকম টাইপ যারা আছে, তাদেরকে মেসেজ পাঠাবেন, বা আপনার গিগের লিংকটা দিয়ে দিবেন, কানেকশন বৃদ্ধি করান, এখান থেকে প্রচুর বেনিফিট পাওয়া পসিবল। অনেকে আছে শুধুমাত্র লিংক নিয়েই কাজ করে, এই ধরনের এরকম কানেকশন বৃদ্ধি করে ক্লায়েন্ট 2-4টা ক্লায়েন্ট পেয়ে যায়, তখন মনে করেন ওদের সাথে কন্টিনিউ করা শুরু করে, আর তাদেরকে ডেকে আবার হচ্ছে ফাইবারে নিয়ে চলে আসে, ফ্রিল্যান্সারে নিয়ে চলে আসে। মানে ওখান থেকে কথা হতে হতে বলে যে তাহলে তোমার সাথে তো ডিল ফাইনাল হলো, এখন যাও তুমি আমার অ্যাকাউন্টে আসো, আচ্ছা আমাকে হায়ার করো, এরকমটা। তখন ভাই ভালো জিনিস জানার ছিল। হ্যাঁ ভাইয়া, আমরা যখন হচ্ছে কোনো গ্রুপে জয়েন হচ্ছি বা কোনো গ্রুপে বা পেজে যখন পোস্ট করছি, তখন তো ভাইয়া মানে একটা লিমিটেশন আছে যে 8টা-9টার বেশি করলে ভাই আমাদেরকে ব্যান করে দিচ্ছে। 5টা 8টা পর্যন্ত তো ভাই করছি ভাই, সমস্যা হচ্ছে না আপাতত ভাই, হচ্ছে ভাই। আচ্ছা 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 ভাই, কিন্তু আমি যদি এখন ভাই শেয়ার করি, সমস্যা, শেয়ারের কি কোনো লিমিটেশন আছে ভাইয়া? বিভিন্ন গ্রুপে যদি শেয়ার করি 5টা
শেয়ারও 5টা? হ্যাঁ, 5টা বেশি শেয়ার করা যাবে না। আর ভাই আরেকটা করতে পারবেন, কিন্তু ওই যে রিস্ক থেকে যাবে আর কি, আপনার ইচ্ছা যখন ব্যান করে দিতে পারবেন। আর ভাই ফেসবুক পিক্সেলটা কি ভাইয়া? হ্যাঁ ভাই, এটাও জানার ছিল, এটা আমিও প্রশ্ন করতাম। ফেসবুক হ্যাঁ মনে থাকে না, পিক্সেলটা দেখা যায়। এটা আমি সার্চ করে একদিন পেয়েছিলাম ভাই, পিক্সেলটা বুঝতে পারিনি আমি কি। ওকে, ফেসবুক পিক্সেল একটা মার্কেটিং ওয়ে। হ্যাঁ, আপনার এই যে অ্যাডটা যে ক্রিয়েট করে না, আমরা দেখবেন ইনফ্লুয়েন্সার নামে কেউ মার্কেট প্লেসে ইনফ্লুয়েন্সার দেখেছেন? ইনফ্লুয়েন্সার না ভাই। ওকে, ইনফ্লুয়েন্সার হচ্ছে দেখেছি ইনফ্লুয়েন্সার, আর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এরকম। হ্যাঁ ঠিক আছে ভাই। তো বিষয়টা ঠিক এরকমই। আপনার ইনফ্লুয়েন্সার বলতে মানে একটা আইডিয়া আপনার আছে, ফেরদৌস ভাইয়ের একটা আইডিয়া আছে, যেগুলোতে হিউজ পরিমাণে আপনার ফ্যান ফলোয়ার আছে। তো কারো একজন বিজনেস প্রমোট করতে চায়, ফেরদৌস ভাই নিজের মতো করে এটা ব্রাউজ করে যাচ্ছে, হ্যাঁ চালাচ্ছে তার নিজস্ব ফাইল। যদি একজন কোম্পানির চোখে পড়ে গেল, যে ওনার কোম্পানির চোখেও পড়লো না, মনে করেন একজন ফেসবুক ফ্রিল্যান্সারকে হায়ার করেছে একটা ক্লায়েন্ট, যে একজন ইনফ্লুয়েন্সার খুঁজে দিতে হবে। ইনফ্লুয়েন্সার হবে হচ্ছে ফেরদৌস ভাই, খুঁজে দিবে হচ্ছে ফ্রিল্যান্সার। ইনফ্লুয়েন্সার কেমন হবে? ইনফ্লুয়েন্সারের কাজ হচ্ছে ওই কোম্পানির হয়ে তার প্রোফাইলে পোস্ট করতে হবে, একটা দুইটা হতে পারে, মানে এটা কন্টাক্টের উপরে ডিপেন্ড করবে। কন্টাক্ট অনুযায়ী সে পোস্ট করবে, মানে ফেরদৌস ভাই নিজেই পোস্ট করবে। কিছুটা ফেসবুক পিক্সেল, হ্যাঁ মানে এটা কি থার্ড পার্টি হিসেবে কাজ করবে? হ্যাঁ, আপনার ফ্যান ফলোয়ার আছে, আমার পোস্ট আমি রেডি করে আপনার প্রোফাইলে করাবো। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যেরকম, ফেসবুক পিক্সেল বিষয়টা এরকম। আসলে মূল ব্যাপারে আমাদের কিন্তু যে টার্গেটেড অডিয়েন্স সেটা থেকে যাচ্ছে, অর্থাৎ ফ্যান ফলোয়ার ছাড়া মূল ব্যাপারটাই আমাদের ব্যাহত হচ্ছে। অনেক ইনফ্লুয়েন্সার আছে ইনস্টাগ্রামে যারা আপনার এ ধরনের কাজ করে থাকে, ভালো বেনিফিট আছে ইনফ্লুয়েন্সার যদি ভালো আর্নিং যারা ইনফ্লুয়েন্সারে কাজ করে। বিভিন্ন কোম্পানি নিয়ে লেখালেখি করছে, ভালো কিছু একটা লিখছে, সেই কোম্পানিরও ইনক্রিজ হচ্ছে, তার কিছু লাভ হচ্ছে মাঝখান থেকে, তার ফ্যান ফলোয়ার আছে বেশি, এটাই হচ্ছে বিষয়। ওকে, যেহেতু আজকে ডিসকাস করছিলাম, তো এভাবেই আমরা ডিসকাসিং শেষ করে দিই। আর নেক্সট ক্লাস থেকে একদম প্র্যাকটিক্যালি অফ পেজ এসইও যেটা, সেটা আমরা করব। এখান থেকে আমরা 46তম স্লাইডে ছিলাম। পরের যে স্লাইডটা এই সম্পর্কে বলে আমি শেষ করতে চাচ্ছি। পরের স্লাইডটা হচ্ছে আমাদের অফ পেজ। আমরা অনেকেই নাম শুনেছি অফ পেজের ভিতরে লিঙ্ক বিল্ডিং, আমরা বলেছিলাম এই যে 10টা এসইও রিলেটেড শব্দ সম্পর্কে পরিচিত হয়েছিলাম, তার মধ্যে লিঙ্ক বিল্ডিং ছিল, মেবি ব্যাকলিঙ্ক ছিল, সরি ব্যাকলিঙ্ক ছিল সেখানে, অর্থাৎ এইটা ছিল। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং বলতে কেউ কিছু বুঝতে পারছেন ব্যাপারটা? লিঙ্ক বিল্ডিং স্যার ভাই, লিংক বিল্ডিং বলতে লিংক শেয়ারিং বোঝায় না? তিনটা একই বিষয়, এই যে ব্যাকলিঙ্ক, শেয়ারিং, লিঙ্ক বিল্ডিং। না, আমি বোঝাতে চাচ্ছি যে লিঙ্ক বিল্ডিংটা আসলে কিসে মিন করেছে, এখানে আলাদা হওয়ার কারণ কি? ব্যাকলিঙ্ক কি বলা হতো, কেন লিঙ্ক বিল্ডিং বলা হলো? এই ধারণা করতে পারছেন বিষয়টা? কারণ হচ্ছে হ্যাঁ, একটা লিঙ্কে বিল্ড আপ করা হলো। অর্থাৎ মনে করেন আপনার ওয়েবসাইটের 20টা ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছেন, আপনি 20টা ওয়েবসাইটে যে আপনি কমেন্ট করে চলে আসছেন, হ্যাঁ, ওই 20টা কমেন্ট আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে,
মনে করেন তার মধ্যে টমি ভাইয়েরও একটা, টমি ভাইয়ের ওয়েবসাইটে আপনি যাই কমেন্ট করে রাখছেন, এখানে এরকম চলতেছে আপনার। তো যখন আপনি আরো একটা ব্যাকলিঙ্ক করবেন তখন লিঙ্ক আরেকটা বিল্ড আপ হলো না আপনার, মানে 20টা থেকে আরেকটা বাড়লো, 21টা হলো। এই একইভাবে এটা তো একটা শেয়ার হচ্ছে, তাই না? এই যে আপনি আরেকটা জায়গায় কমেন্ট করছেন, এটা তো শেয়ারও হচ্ছে, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা শেয়ারও হচ্ছে, যার কারণে এই তিনটা বিষয় একই রকম হচ্ছে। দেখেন, লিঙ্ক একটা বিল্ড আপ হচ্ছে, সাথে শেয়ার হচ্ছে, আর এইটাকেই বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। আপনার ওয়েবসাইটের পেছন থেকে মানে আপনি জানেন না যে ওই অডিয়েন্সটাও জানে না আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি। আপনি ওখানে লিখেছেন, টমি ভাইয়ের ওয়েবসাইটে ঘুরতে এসে দেখলো আপনার ইউআরএল, এখানে ক্লিক করে চলে আসলো, এটা আপনার জন্য ব্যাকলিঙ্ক হয়ে কাজ করছে, কিন্তু আপনি তো এটা শেয়ার করেছেন। এটার জন্য বলা হচ্ছে এটা শেয়ারিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক। বিষয়গুলো ক্লায়েন্ট অনেক সময় ভেবে মানে খেয়ে যাবে, কিন্তু আপনাকে বিষয়টা সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। অনেক ক্লায়েন্ট জাস্ট শুধুমাত্র অযথাই আসে ভাবে, হ্যাঁ আপনাকে বলবে দেখ তুমি বোঝো না এই সেই, বা ওই যে ভুল ধারণায় আছে এটাও কিন্তু বুঝবে না। ক্লায়েন্ট অনেক সময় ভুল ধারণায় থাকতে পারে, তাকে ঠিকভাবে বুঝিয়ে আমাদের দিকে কনভিন্স করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। তো লিঙ্ক বিল্ডিং, শেয়ারিং, ব্যাকলিঙ্ক আমরা অনেকে এসইওর জন্য শুনে থাকবো, বিষয়টা হবে একই। এখন যদি আমি কোথাও সোশ্যাল বুকমার্কিং করি, সেটাও কিন্তু আমার জন্য একটা ব্যাকলিঙ্ক। যদি কোথাও কমেন্ট করে আসি, সেটাও আমার জন্য ব্যাকলিঙ্ক। যদি কোথাও ফোরাম পোস্টিং করে আসি, সেটাও আমার জন্য ব্যাকলিঙ্ক। আবার যদি কোথাও আমি গেস্ট পোস্ট করে আসি, সেটাও আমার জন্য ব্যাকলিঙ্ক। 2.20 আপনারা জানেন Web.20 এটা কেমন। আমার সিমিলার একটা ওয়েবসাইট হবে, প্রত্যেকটা বিষয়টাই একই। দেখেন আমাদের ব্যাকলিঙ্কের আন্ডারে পড়ে যাচ্ছে এবং একটা করে লিঙ্ক বিল্ড আপ হচ্ছে। মানে এই পেজটাকে যদি আমরা এই যতগুলো টপিক এখানে শিখেছি, শুনলাম, সবগুলো কথাকে আমরা এই একটা লাইন দ্বারা ফোকাস করতে পারবো। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি কাজের স্লাইডটা চলে আসছে। আচ্ছা, কাজটা আমরা নেক্সট ক্লাসে দেখি, আমাদের টাইম 43 বাজে অলরেডি। তো আগামীকাল আপনাদের কাজ হবে 5টা করে, আমি খুব বেশি দিচ্ছি না, একদম স্বল্প, যেটা এসইও করতে আপনাদের মাস্ট বি লাগবে। আপনারা তো নিজেও ওয়েবসাইট রিচ করবেন, সো এটা আপনাদের লাগবেই। তাই বলে আবার এই দুইটা বা এই তিনটাই হচ্ছে কেউ সিলেক্ট করবেন না, 3-4টা যে কটা আমি লিখেছি এই কটা বাদে, ঠিক আছে? এই কটা বাদে। সোশ্যাল বুকমার্কিং করা যায় এরকম সোশ্যাল, আপনারা জাস্ট সার্চ করবেন সোশ্যাল বুকমার্কিং সাইট, গুগলে সার্চ করবেন। আপনাদের কাজ হচ্ছে গুগলে সার্চ করা সোশ্যাল বুকমার্কিং সাইট। এটা সার্চ করার পরে যে সবাই হচ্ছে বিয়েতে হোমওয়ার্ক জমা দিবেন, একটা স্ক্রিনশট করবেন, করে গ্রুপে দিবেন। যে দেখবেন যে মনে করেন ফেরদৌস ভাই একটা দিয়েছে, তার মানে খালিদ ভাই আর ওটা দিবে না, খালিদ ভাই যেটা দিয়েছে সেটা আর সায়েদ ভাই দিবে না, সায়েদ ভাই যেটা দিয়েছে সেটা শাহানুর ভাই দিবে না। এরকম ভাবে 5টা করে, আমাদের ক্লাসে যে কয়জন আছে আমরা 5টা করে অনলি সোশ্যাল বুকমার্কিং সাইট গুলো খুঁজে বের করব। এরপরে আমরা দেখবো এখানে কিভাবে আমরা সোশ্যাল বুকমার্কিং করতে পারি, এটা আমার ওয়েবসাইটে এসইওর জন্য কি কাজ করবে, সমস্ত বিষয়গুলো আমরা আগামীকাল স্টার্টিং করব হচ্ছে এটা দিয়ে। আগামীকাল আমাদের স্টার্টিং ক্লাস হবে সোশ্যাল বুকমার্কিং দিয়ে। সো আপনারা জাস্ট 5টা করে ওয়েবসাইট কালেক্ট করবেন সোশ্যাল বুকমার্ক করার জন্য, যেটা আমাদের এসইও করতে লাগবে। সবাই মিলে যদি আমরা 5টা করে করি তাহলে অনেকগুলো সোশ্যাল বুকমার্কিং সাইট আমরা খুঁজে পাবো। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স এখনো হয়নি, অ্যাটেন্ডেন্সটা করি।